হ্যালো, শুনতে পাচ্ছিস? Yes, sir. ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তো আমরা লাস্ট ক্লাসে রেডক্স রিয়াকশনের অক্সিডেশন নাম্বার বের করা বা অক্সিডেশন নাম্বার চেঞ্জ এসব বলছিলাম, কিন্তু আমরা বলেছিলাম যে আমাদের খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট বাকি রয়েছে এখানে, কারণ এরপরেই আমরা ইকুইভ্যালেন্ট ওয়েট, কনসেপ্ট অফ ইকুইভ্যালেন্সি এবং ভলিউমেট্রিক অ্যানালিসিস, নর্মালিটি, মোলারিটি এইসবেতে যাব। কিন্তু অ্যাজ সাচ ওই অঙ্কগুলো করতে গেলে আমাদের সমস্যা হয় এটাই যে আমরা কনসেপ্ট অফ ইকুইভ্যালেন্সিটা আমাদের ধারণা থাকে না, ডিউ টু দ্য ল্যাক অফ নলেজ অফ এন ফ্যাক্টর। তো এই এন ফ্যাক্টরের ব্যাপারটা কিন্তু আমরা ভালো করে আমাদের নলেজে থাকে না। তো আজকে আমরা টোটাল ক্লাসটা এন ফ্যাক্টর সমস্ত যত রকমের অ্যাভেলেবেল কম্পাউন্ড আছে, আমি এখান থেকে ওখান থেকে যত পরীক্ষায় যা যা এসেছে সব আমি দেখেছি, সব কম্পাউন্ডগুলোই আমি দেখেছি ভালোভাবে, এবং দেখে আমার মনে হয়েছে যে এটা কিন্তু অনেকই ভ্যারাইটি রয়েছে, অনেক রকমের দেয়। ডাইরেক্টলি এন ফ্যাক্টর বের করতে দেয়, অথবা অনেক রকমের কোশ্চেন থাকে যার মধ্যে ইকুইভ্যালেন্ট ওয়েট বের করার দরকার পড়ে বা নিউমেরিক্যাল প্রবলেমস করার দরকার পড়ে। সব জায়গাতেই কিন্তু এন ফ্যাক্টরটা আমাদের জানাটা জরুরি। তো আজকে টোটাল ক্লাসটা আমরা কিন্তু এন ফ্যাক্টরের উপরেই বেস করে আমরা করব, এবং সবাই পেন খাতা নিয়ে থাক, কারণ ক্যালকুলেশনের ব্যাপার রয়েছে। আমরা সাথে সাথে আমি করব, তোরাও সাথে সাথে আমার সাথে সাথে করবি, কারণ এটা প্র্যাকটিসটা জরুরি। তো চল আমরা শুরু করি। এন ফ্যাক্টর বিষয়টা কি আরো একবার বলছি, আগের ক্লাসে বলেছিলাম, তো আরো একবার সেই ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করছি যে এন ফ্যাক্টর ব্যাপারটা কি। বেসিক্যালি আমরা তো রেডক্স রিয়াকশন পড়ছি, তো রেডক্স রিয়াকশনেরই এন ফ্যাক্টর, রেডক্স রিয়াকশনের ক্ষেত্রে এন ফ্যাক্টর বলে একটা কোয়ান্টিটি রয়েছে, এবং যে কোয়ান্টিটিটা কিভাবে আমরা বলি সেটাকে না, যে কোনো রেডক্স রিয়াকশন নাম্বার অফ ইলেকট্রনস গেইনড অর লস্ট পার মোল, কোনো একটা মলিকিউল যার আমি এন ফ্যাক্টর বের করছি, ধর আমি কথার কথা বলছি যে আমি কোনো একটা কম্পাউন্ড, মলিকিউল, আয়ন যাই হোক না কেন, সে কতগুলো ইলেকট্রন গেইন করছে বা লস্ট করছে, যাই হোক, যা খুশি হতে পারে। কারণ রেডক্স রিয়াকশনে অক্সিডেশন মানে লস অফ ইলেকট্রন, আর রিডাকশন মানে গেইন অফ ইলেকট্রন। তো এখন ইলেকট্রন গেইন করুক বা লস করুক, যাই হোক না কেন, কোনো একটা স্পিসিস, কম্পাউন্ড হোক বা অ্যাটম হোক বা মলিকিউল হোক, আয়ন হোক, যাই হোক না কেন, তার পার মোলেতে কতগুলো ইলেকট্রন গেইন হচ্ছে বা লস্ট হচ্ছে, যে কোনো একটা পেলেই হবে, আইদার গেইন অর লস্ট, যে কোনো একটা যদি তুই পাস, তাহলে সেখান থেকেই তুই বের করতে পারবি তার এন ফ্যাক্টরটা, যেটা ভীষণ ভীষণ কাজের জিনিস। কারণ এমন বেশ কিছু অঙ্ক রয়েছে, তুই এই এন ফ্যাক্টরটা না বের করতে পারলে তুই অঙ্কটা পুরোটাই করতে পারবি না, মানে কিছুই করতে পারবি না অঙ্কটা। তো আমাদের সেই জন্য ভালো করে ব্যাপারটা জানতে হবে, বুঝতে হবে। এখন আমি তোকে একটা এক্সাম্পল দিচ্ছি, তার খুব ইজি এক্সাম্পল দিচ্ছি। প্রথমে তো ইজি নিয়েই চলবো আমরা। সেটা হচ্ছে যে আয়রন থেকে, ধর এরকম একটা রিয়াকশন দিয়েছে, আয়রন থেকে আয়রন +3 হয়েছে, আর রাইট হ্যান্ড সাইডে ইলেকট্রন। তো বুঝতেই পারছিস যে ইলেকট্রন আয়রন থেকে বেরিয়ে গেছে, মানে এটা একটা অক্সিডেশন রিয়াকশন লিখে দিয়েছে। তো তোকে যদি বলে আয়রনের এন ফ্যাক্টর কত, এন ফ্যাক্টর অফ
আয়রন। তো এর ব্যালেন্সে বাঁদিকে কত আছে? 1 আছে। তো কটা ইলেকট্রন দিয়েছে? ইলেকট্রন লস্ট অর গেন যাই হোক না কেন, তো 3টে ইলেকট্রন দিয়েছে। তাহলে এখানে পড়ে দেখি হিয়ার আয়রন লস্ট 3 ইলেকট্রনস, এখানে আয়রন 3টে ইলেকট্রন লস করেছে, তাহলে তার এন ফ্যাক্টর হবে 3। আয়রনের এন ফ্যাক্টর হবে 3। কেউ যদি বলে আয়রন প্লাস 3 এন ফ্যাক্টর কত হবে? এন ফ্যাক্টর অফ আয়রন প্লাস 3, তখন কি না, এটাও একটা 3টে ইলেকট্রন গেন করেছে। আমি যত ইলেকট্রন গেন বা লস্ট পার মোলে যা হবে সেটাকেই আমরা এন ফ্যাক্টর বলবো। তো এও 3টে ইলেকট্রন গেন করেছে, ও 3টে ইলেকট্রন লস্ট করেছে, এও 1 মোল 3টে ইলেকট্রন গেন করেছে, তাহলে এরও এন ফ্যাক্টর হবে 3। তো খুব ইজি ব্যাপার, সিম্পল ব্যাপার, যে আয়রন থেকে আয়রন প্লাস 3 ইলেকট্রন হয়েছে, তো আয়রনেরও এন ফ্যাক্টরটা 3, আয়রন 3+এরও এন ফ্যাক্টরটা 3। এই কথা বুঝতে কার অসুবিধা আছে? এই কথাটা যতখানি আমি বললাম কার অসুবিধা আছে? এটা বুঝতে কোনো অসুবিধা আছে কি? একেবারে তো জলের মতো সোজা ব্যাপার, যে পার মোলে কতগুলো ইলেকট্রন সে ছাড়ছে বা নিচ্ছে, যাই হোক না কেন। তো এবারে আমি তোকে পরবর্তী এক্সাম্পলটা দিচ্ছি। ধর কথার কথা যে C2O4 2- অক্সালেট, তার থেকে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে আর 2টো ইলেকট্রন দিচ্ছে। তো তোকে যদি বলে যে এই অক্সালেটের এন ফ্যাক্টর কত হবে? এন ফ্যাক্টর অফ C2O4 2-, তাহলে আমরা কি লিখব? না, এটা 1 মোলই আছে, সে কটা ইলেকট্রন ছেড়েছে? 2টো ইলেকট্রন, তাহলে এর অক্সালেটের এন ফ্যাক্টর হবে 2। এবারে যদি বলে কার্বন ডাইঅক্সাইডের এন ফ্যাক্টরটা কি হবে, কত হবে, তাহলে কত বলবি বল আমাকে, কমেন্ট বক্সে লেখ, আমাকে হেল্প কর, আমি কিছু জানি না ধরে নে, আমাকে হেল্প কর যে কার্বন ডাইঅক্সাইডের এন ফ্যাক্টরটা কত। ভেরি গুড, লিখেছে, আচ্ছা স্বস্তিকা লিখেছে যে 1, ভেরি গুড, আমি খুশি হলাম যে এখানে 2 মোল কার্বন ডাইঅক্সাইড সে 2টো ইলেকট্রন দিচ্ছে, 2 মোল দিচ্ছে। তাহলে 1 মোলে পার মোলে আমরা হিসাব করি সব সময়, তো তাহলে কার্বন ডাইঅক্সাইডের এন ফ্যাক্টরটা হবে 1, নিশ্চয়ই কোনো অসুবিধা নেই। ভেরি গুড, তো এন ফ্যাক্টর বোঝা যাচ্ছে, কি আমি বলতে চাইছি বোঝা যাচ্ছে, প্রিলিমিনারি হিসাবে এখন আপাতত বোঝা যাচ্ছে যে পার মোলে হিসাব স্বস্তিকা বুঝতে পেরেছে, বাকি আদাররাও আশা করছি বুঝতে পেরেছে যে C2O4 এর 2 এবং কার্বন ডাইঅক্সাইডের এন ফ্যাক্টরটা 1। এসব কথা আমরা বলতে বলতে এগোচ্ছি। এবারে শোন, যদি কখনো কোনো এলিমেন্টের এন ফ্যাক্টর হয়, এটা তো একটা রিয়াকশন দিয়ে দিয়েছে, আমাকে যদি কোনো এলিমেন্টের এন ফ্যাক্টর কখনো বলতে বলে, তো এলিমেন্টের এন ফ্যাক্টরটা সাধারণত কি হয় না, এলিমেন্টের এন ফ্যাক্টর সাধারণত হয় তার কি না, তার যা ভ্যালেন্সি সেটাই তার এন ফ্যাক্টর হয়, ভ্যালেন্সিটাই এন ফ্যাক্টর হয়, মানে কতগুলো ইলেকট্রন লস্ট করছে বা গেইন করছে সেটাই তার ভ্যালেন্সি। তো সেই হিসাবে তার এন ফ্যাক্টরটা হয় তার ভ্যালেন্সি। যেমন তোকে আমি বলবো যে এই এন ফ্যাক্টরটা জানলে কি হবে না, সব থেকে বড় কাজ হবে ইকুইভ্যালেন্ট ওয়েট বের করা, কারণ ইকুইভ্যালেন্ট ওয়েটটা মলিকুলার ওয়েট বা অ্যাটমিক ওয়েট তাকে কিন্তু এন ফ্যাক্টর দিয়ে ডিভাইড করলে ইকুইভ্যালেন্ট ওয়েট বেরোয়। বেশিরভাগ ক্ষেত্রে নিটে যে কোশ্চেন থাকে বা জয়েন্টের যে কোশ্চেন থাকে সেই কোশ্চেনে কিন্তু ইকুইভ্যালেন্ট ওয়েট বের করতে দেয়, কিন্তু এন ফ্যাক্টরটা আমাকে বের করতেই হবে, না বের করতে পারলে আমি ইকুইভ্যালেন্ট ওয়েট বের করতে পারবো না। তোকে আমি বিভিন্ন এক্সাম্পল দিয়ে আমি দেখাবো, বিভিন্ন পরীক্ষায় যে কোশ্চেন এসছে তাও আমি তোকে দেখাবো, তুই দেখলেই বুঝতে পারবি, কোশ্চেনের স্ট্যান্ডার্ড দেখলেই বুঝতে পারবি যে কি কি তোকে জানতে হবে না জানতে হবে, সবই আমি তোকে শেয়ার করব। তো ইকুইভ্যালেন্ট ওয়েট সেই জন্যে এন ফ্যাক্টরটা জানাটা খুব জরুরি। এলিমেন্টের তার মানে ভ্যালেন্সি জানলেই হয়ে যাচ্ছে, যেরকম আমি তোকে একটা টেবিল দিয়ে দেখাচ্ছি, খুব সিম্পল ব্যাপার, তুই টেবিলটা দেখেই বুঝতে পারছিস যে
এখানে সোডিয়াম আছে, ক্যালসিয়াম আছে, অ্যালুমিনিয়াম আছে, কার্বন আছে, অক্সিজেন আছে, আর অন্য কিছু দিতে পারতাম। তো এন ফ্যাক্টর হচ্ছে ভ্যালেন্সি, সোডিয়ামের ভ্যালেন্সি কত, এখানে এন ফ্যাক্টরটা হচ্ছে তার ভ্যালেন্সি। তাহলে ভ্যালেন্সি, সোডিয়ামের ভ্যালেন্সি 1, ক্যালসিয়ামের 2, অ্যালুমিনিয়ামের 3, কার্বনের 4, অক্সিজেনের 2। তো ইকুইভ্যালেন্ট ওয়েট হবে ওর যে অ্যাটমিক মাস তাকে 1 দিয়ে ডিভাইড করলে বা 2 দিয়ে ডিভাইড করলে বা 3 দিয়ে ডিভাইড করলে। এখন সোডিয়ামের হচ্ছে অ্যাটমিক মাস 23/1 মানে 23 দাঁড়াবে। এটার ক্যালসিয়ামের 40/2 ইকুয়ালস টু 20 দাঁড়াবে। আবার অ্যালুমিনিয়ামে 27/3 মানে ইকুইভ্যালেন্ট ওয়েট 9 দাঁড়াবে। এটা ডিভাইড বাই 4, কার্বন 12/4 মানে 3 দাঁড়াবে ইকুইভ্যালেন্ট ওয়েট। অক্সিজেনের m/2, অক্সিজেনের 16, অ্যাটমিক মাস ডিভাইড বাই 2 মানে 8 দাঁড়াবে। এইভাবে আমরা ইকুইভ্যালেন্ট ওয়েটও বের করতে পারি, এন ফ্যাক্টরও বের করতে পারি। কার না, এলিমেন্টের। এলিমেন্টের যদি ইকুইভ্যালেন্ট ওয়েট বের করার প্রসঙ্গ আসে তখন আমরা এই টেকনিক ফলো করব, এইভাবে যাব। তো ভালো কথা। এবারে চল আমি তোকে বলি, কম্পাউন্ডের যদি এন ফ্যাক্টর বের করতে হয়, কোনো কম্পাউন্ডের, তো কম্পাউন্ডের যদি এন ফ্যাক্টর বের করতে হয় তাহলে কিভাবে বের করব? দেখ, এন ফ্যাক্টর কম্পাউন্ডের কি না, এন ফ্যাক্টর অফ এ কম্পাউন্ড ইজ নেট চার্জ অন দ্য ক্যাটায়নিক পার্ট অর অন দ্য অ্যানায়নিক পার্ট। তার যে নেট চার্জ, তার উপরে ক্যাটায়নিক পার্টে কত চার্জ আছে অথবা অ্যানায়নিক পার্টে কত চার্জ আছে, যে কোনো একটা দেখলেই হবে, যে কোনো একটা দেখলেই হবে। কম্পাউন্ডের ক্ষেত্রে যদি ক্যাটায়নিক অ্যানায়নিক পার্ট থাকে, তার না থাকলে কি করতে হবে সেটা আমি পরে বলছি। ক্যাটায়নিক অ্যানায়নিক পার্ট মানে আয়নিক কম্পাউন্ড যেগুলো, আয়নিক কম্পাউন্ড যেগুলো, সেগুলোর কথা বলছি। আমি তোকে এক্সাম্পল দিচ্ছি। তার কম্পাউন্ডটা এরকম AXBY। তো AXBY সেটা ভাঙলে কি হয় না, XAY প্লাস প্লাস YBX মাইনাস। ধর বেরিয়াম ফসফেট Ba3PO4 হোল 2, তাহলে এটা ভাঙলে কি হবে, এটা ভাঙলে 3Ba2 প্লাস, এটাকে যদি X ভাবিস, এটাকে যদি Y ভাবিস, তাহলে XAY প্লাস 3Ba2 প্লাস প্লাস YBX মাইনাস, YBX মাইনাস মানে 2PO4 3 মাইনাস। তাহলে এখানে কিন্তু সবসময় কিন্তু নেট চার্জ কত হবে, নেট চার্জ অন ক্যাটায়ন বা অ্যানায়ন, নেট চার্জ হবে কত না, নেট চার্জ হবে X ইন্টু Y। কারণ দেখ, যে 3টে বেরিয়াম আছে তার উপরে 2 প্লাস আছে, বা 2টো ফসফেট আছে তার উপরে 3, মানে তার মানে 3 ইন্টু 2 প্লাস 6, এটা হবে নেট চার্জ। তো এই যে এন ফ্যাক্টরটা এই কম্পাউন্ডের, তখন নেট চার্জ অন দ্য ক্যাটায়ন, নেট চার্জ অন দ্য অ্যানায়ন। ক্যাটায়ন অ্যানায়ন যে কোনো একটা ধরলেই হবে, সবসময় একই চার্জ হবে, ডিফারেন্ট কিছু হবে না, কারণ টোটাল কম্পাউন্ডটা তো নিউট্রাল। সেই জন্য তুমি ক্যাটায়ন বা অ্যানায়ন যা ধরেই তুমি করতে পারো, XY পার্টটাকে মাল্টিপ্লাই করে যেটা হবে সেটাই হচ্ছে তার নেট চার্জ হবে। তুই দেখ যে এন ফ্যাক্টর, তার মানে আলটিমেটলি কিন্তু এখানে চলে আসবে কত না, এন ফ্যাক্টর এরকম ধরনের কম্পাউন্ডের ক্ষেত্রে এন ফ্যাক্টর চলে আসবে কত, XY বা এখানে Y আর X মিলিয়ে সেই XY হবে। যেমন ধর আমি তোকে এক্সাম্পল দিচ্ছি, ধর এরকম একটা এক্সাম্পল দিচ্ছি, ধর অ্যালুমিনিয়াম ক্লোরাইড। অ্যালুমিনিয়াম ক্লোরাইড যদি তোকে বলে যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এই কম্পাউন্ডটার ইকুইভ্যালেন্ট ওয়েট কি হবে, যদি তোকে ইকুইভ্যালেন্ট ওয়েট জানতে চায়, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ইকুইভ্যালেন্ট ওয়েট কি হবে যদি জানতে চায়, তাহলে দেখ যে তুই কি করবি। তোকে ইকুইভ্যালেন্ট ওয়েট বের করতে গেলে তোকে মলিকুলার ওয়েট বাই কি করতে হবে, এন ফ্যাক্টর বের করতে হবে। তো এন ফ্যাক্টর এখানে কত না, ক্যাটায়ন বা অ্যানায়ন যাই ধরিস না কেন, এন ফ্যাক্টর হচ্ছে এখানে পরিষ্কারভাবে কিন্তু 3। এবারে তুই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের অ্যালুমিনিয়াম 27 প্লাস ক্লোরিন 35.5 ইন্টু 3 করে তাকে 3 দিয়ে ডিভাইড করবি। তো উপরের অংশটা তো করা কোনো ব্যাপার নয়, তার মানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এই যে কম্পাউন্ডটার এন ফ্যাক্টর কত চলে এলো, 3 চলে এলো।
হ্যাঁ কি বলছিস? আচ্ছা, সৃজিতা বলছে 44.5। হ্যাঁ ঠিক আছে, 44.5ই হবে আর কি, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। ও বলেছে 44. ভেরি গুড। তো 44.5 এটা আসছে। তো আমি তোকে আরো ইজি টেকনিক বলে দিচ্ছি, কোনো প্রবলেম নেই। তো এখন আমাদের ইনফ্যাক্ট এটা ধর কথার কথা যে তুই ধর আমি তোকে অ্যালুমিনিয়াম অক্সাইড বললাম, তাহলে তখন কিন্তু দেখ কত মাইনিউটলি ব্যাপারগুলো দেখতে হয়। এই অ্যালুমিনিয়াম অক্সাইড যখন করবি তখন কিন্তু এটা কিন্তু এন ফ্যাক্টরটা কিন্তু কত না, তখন কিন্তু 6 হয়ে যাবে, কারণ এখানে 2 আছে আর 3 আছে, তো এন ফ্যাক্টরটা কিন্তু এখানে 6 হবে। এবং এখানে যেরকম ডিভাইডেড বাই 3 করেছিস, এখানে সেরকম তোকে ডিভাইডেড বাই কত করতে হবে, 6 করতে হবে। তো টোটাল ব্যাপারটা কিন্তু খেয়াল রাখতে হবে যে এন ফ্যাক্টরটা কিন্তু তোকে কারেক্টলি বের করতে হবে। এন ফ্যাক্টরটা যদি কারেক্টলি বের করতে পারিস তাহলেই কিন্তু তুই সেখান থেকে ইকুইভ্যালেন্ট ওয়েটটা ঠিকঠাক বের করতে পারবি। তো এখানে যেরকম 44 পয়েন্ট কত বললো সৃজিতা, কি একটা বললো 44.6 না কত বললো, 44.5। আচ্ছা যাকে 44.5 ও বলেছিল, যাকে। তো আমি তোকে একটা জিনিস বলছি, তোকে আমি শর্টকাট টেকনিক শেখাচ্ছি যে এত অ্যালুমিনিয়াম ক্লোরিনের সব মাল্টিপ্লাই করে এইসব করার দরকার নেই। ধর তোর, আচ্ছা কথার কথা যে পটাশ অ্যালাম বের করতে হবে, তাহলে পটাশ অ্যালামের এন ফ্যাক্টর কত হবে? পটাশ অ্যালাম মানে কিরকম, ধর K2SO4 Al2SO4 হোল 3 24H2, এটা হচ্ছে পটাশ অ্যালাম। এবার দেখ পটাশ অ্যালাম যখনই তো ডিসোসিয়েট করবে 2K প্লাস এই যে দুটো পটাশিয়াম, আর এখানে ধর পজিটিভ পার্টটা যে কোনো একটা পার্ট করলেই তো হবে পজিটিভ পার্ট, এবারে দুটো অ্যালুমিনিয়াম 3 প্লাস, তার মানে এখানে তোর চলে আসছে তোর এটা 6 আর 2, মানে এখানে যদি তুই করিস তাহলে 2 প্লাস এটাতে 6, টোটাল চার্জ হয়ে যাচ্ছে 8। তো পটাশ অ্যালামের এন ফ্যাক্টর এখানে আসবে কিন্তু 8, এবং এর যদি ইকুইভ্যালেন্ট ওয়েট বের করতে হয় ডিভাইডেড বাই 8 করেই তোকে বের করতে হবে, কারণ পটাশ অ্যালাম তার যদি ক্যাটায়নিক পার্টটাই যদি তুই ধরিস, ক্যাটায়নিক অ্যানায়নিক ব্যাপারটা একই, যে কোনো একটা তুই ধরতে পারিস। তো এখানে পটাশিয়াম প্লাস দুটো অ্যালুমিনিয়াম 3 প্লাস সব মিলিয়ে এখানে 6 আর এখানে 2, মানে টোটাল 8 চার্জ হচ্ছে। তো আমরা কিন্তু টোটাল চার্জ অন দ্য ক্যাটায়ন আর টোটাল চার্জ অন দ্য অ্যানায়ন করে আমরা বের করতে পারি। কিন্তু যে কথাটা আমি তোকে বলতে চাইছিলাম সেটা আমি আরেকবার বলি, সেটা হচ্ছে যে ছোট শর্ট প্রসেসে কীভাবে বের করতে হয়। তুই ধর মলিকুলার ওয়েটটা তুই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ধর তুই এইভাবে বের করছিস, 27 অ্যালুমিনিয়াম 35.5, তাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করে 143.5, 143.5 তাকে এন ফ্যাক্টর 3 দিয়ে ডিভাইড করলি, তাহলে 44.5 এলো। এবারে আমি তোকে বলছি যে তুই এটা করতে পারিস যে কম্পাউন্ডের মানে ক্যাটায়নের আর অ্যানায়নের, তো অ্যালুমিনিয়াম কত 27 ডিভাইডেড বাই 3, মানে ওর তো অ্যালুমিনিয়ামের এন ফ্যাক্টর, অ্যালুমিনিয়াম 3 প্লাসের এন ফ্যাক্টর কত, অ্যালুমিনিয়াম প্লাস 3 তার এন ফ্যাক্টর কত, তো অ্যালুমিনিয়াম প্লাস 3 তার এন ফ্যাক্টর কতগুলো ইলেকট্রন অ্যালুমিনিয়াম দেয়, 3টেই দেয় কারণ 3 প্লাস আছে, তাহলে 3। আর Cl মাইনাস তার এন ফ্যাক্টর কত হবে, 1 হবে, এইগুলো এন ফ্যাক্টর। তো 35.5 ডিভাইড বাই 1, তাহলে এটা করেও কিন্তু অনেক সহজেই বের করা যেতে পারে, এত মাল্টিপ্লাই করতে হবে না, দুটো অবশ্য খুব একটা ডিফারেন্স কিছু নেই। যাকে আমি বললাম এন ফ্যাক্টর আলাদা করে ক্যাটায়ন এবং অ্যানায়নের বের করে তো গিয়ে অ্যাড করতে পারো, বা একেবারে কম্পাউন্ডটা করে কম্পাউন্ডের এন ফ্যাক্টর বের করতে পারো। এন ফ্যাক্টর এমন একটা কোয়ান্টিটি যে ক্যাটায়ন, অ্যানায়ন, কম্পাউন্ড, সল্ট, অ্যাসিড, বেস, অক্সিডাইজিং এজেন্ট, রিডিউসিং এজেন্ট সকলেরই এন ফ্যাক্টর বের করা যায়, যে কারোর এন ফ্যাক্টর বের করা যাবে, সেই জন্য কোনো এলিমেন্ট সকলের, সেই জন্য কোনো চাপের ব্যাপার নেই। আমি সবগুলোই তোকে আমি দেখাচ্ছি, তুই ভালো করে দেখতে থাক। তো আমি বললাম যে কিভাবে কম্পাউন্ডের বের করতে হয়, আয়নিক কম্পাউন্ডসের অবভিয়াসলি কিভাবে বের করতে হয় না বের করতে হয় সেটার কথা বললাম ইত্যাদি। এবার দেখ আরো আস্তে আস্তে আমরা যাচ্ছি। তো আমরা এন ফ্যাক্টর রিডক্স রিয়াকশনে, কারণ রিডক্স রিয়াকশন ছাড়া তো ইলেকট্রনের চেঞ্জ হবে না, তো আমাদের সেই জন্য যাবতীয় কিছু কনসার্ন হচ্ছে রিডক্স রিয়াকশনের বিষয়টায়
রিলেটেড। এবারে আমি যেসব অ্যাসিড বেস রিয়াকশন পড়বো সেখানেও কিন্তু অ্যাসিডেরও কিন্তু আমি এন ফ্যাক্টর বের করতে পারবো। শুধু যে রেডক্সের বের করতে পারবো তা নয়, অ্যাসিডেরও বের করতে পারবো, কারণ সেখানে তারা এমন ধরনের রিয়াকশনে পার্টিসিপেট করে অ্যাসিড যেখানে কিনা অক্সিডেশন রিয়াকশন হয়। শুধু নিউট্রালাইজেশন রিয়াকশনই যে অ্যাসিড বেস করে তা তো কোনো মানে নেই, এছাড়া অন্য রিয়াকশন করে। ইভেন নিউট্রালাইজেশন রিয়াকশন করলেও সেখানেও এন ফ্যাক্টর বের করা যাবে, আমি তোকে দেখাচ্ছি। তো প্রথমে একটা জিনিস খেয়াল করে দেখ যে আমি তোকে একদম বেসিক জায়গা থেকে বোঝাচ্ছি, তুই ভালো করে আমার কথাগুলো শোন। দেখ, কোনো একটা রেডক্স রিয়াকশন হচ্ছে, তো সেখানে আমি তোকে অলরেডি বলেছি যে নাম্বার অফ মোলস অফ ইলেকট্রন লস্ট অর গেন by 1 mole of substance in its reaction or formation is called its N factor. তো একটা রিয়াকশন দেয়া রয়েছে, একটা রিয়াকশন তুই দেখতে পাচ্ছিস দেয়া আছে AX1 Y1 AX2 Y2 AX2 BY2 এটা হয়েছে। তো এমনটা হয়েছে যে কম্পাউন্ডটাতে একটা এলিমেন্টেরই অক্সিডেশন নাম্বার চেঞ্জ হয়েছে। আমি বলছি না যে অন্যটার হবে না, আমি বলছি যদি হয়। এখানে যেরকম দেখতে পাচ্ছিস যে পি আর কিউ আর, মানে কি বলছি, মানে কথা বলা হচ্ছে যে ওই যে কম্পাউন্ডটা সে তো আরেকটা কম্পাউন্ডে কনভার্টেড হয়েছে, তো কোনো একটা এলিমেন্টের অক্সিডেশন নাম্বার চেঞ্জ হয়েছে কিন্তু অন্য আরেকটার কিন্তু চেঞ্জ হয়নি। এবার তুই বলতে পারিস যে সেটাও যদি চেঞ্জ হয়, আমি সব কথাই তোকে বলবো, সেই জন্য এইসব কথা এখন অবান্তর। আমি তোকে যখন ক্লাস শেষ হবে তখন না যদি বলি তখন তুই বলবি যে আপনি বলেননি কেন। আপাতত তো বলার দরকার নেই, আপাতত তো আমরা তো প্রসেসের মধ্যে আছি। তো যদি এমন রিয়াকশন তুই দেখতে পাস যে রিয়াকশনে কোনো একটা অ্যাটম চেঞ্জ করেছে কিন্তু ওই কম্পাউন্ডের মধ্যে অন্য অ্যাটম কিন্তু কোনো তার অক্সিডেশন নাম্বার চেঞ্জ হয়নি, তাহলে তুই কি করবি না X1 মানে এই সাবস্ক্রিপ্ট যেটা রয়েছে X1 P mod P minus Q, আচ্ছা N ফ্যাক্টর ফ্র্যাকশনাল হতে পারে কিন্তু নেভার বি নেগেটিভ, কখনো নেগেটিভ হবে না, জিরো হবে না। জিরো হলে ওটা রিয়াকশনটাতে অক্সিডেশন নাম্বারে কোনো চেঞ্জ হয়নি, ধরা বেকার। আমি বলছি যে এন ফ্যাক্টর এর ভ্যালুটা ফ্র্যাকশনাল হতে পারে, নেগেটিভ কখনো হবে না, সেই জন্য এখানে মড দেয়া রয়েছে, এটা মড ভ্যালু। যা চেঞ্জ হবে সেটাকে পজিটিভ হিসাবেই ধরতে হবে। তো এমন যদি কোনো রিয়াকশন পাস যে রিয়াকশনে ইলেকট্রন লস্ট অথবা গেন হচ্ছে কিন্তু একটা এলিমেন্টই তার জন্য রেসপন্সিবল, অন্য এলিমেন্টটা রেসপন্সিবল নয় বা নেই, অন্য এলিমেন্ট নেই, তাহলে এন ফ্যাক্টর হবে X1 P minus Q। ঠিক আছে? আচ্ছা, এবারে আমি তোকে ডিফারেন্ট সিচুয়েশন আমি তোকে বলছি। প্রথম কেস নাম্বার 1 আমি তোকে বলছি যে কথাটা আমি অলরেডি বলেছি যে সাবস্ট্যান্স আন্ডারগোজ রিয়াকশন in such a way one type of element present in it assumes its change in oxidation state, মানে একটাই এলিমেন্ট তার অক্সিডেশন নাম্বার চেঞ্জ করেছে, যেটা আমি অলরেডি বলেছি। AX1 BY1 তার অক্সিডেশন স্টেট হচ্ছে A প্লাস P, আফটার দ্য রিয়াকশন AX2 BY2 হয়েছে কিন্তু বি এর অক্সিডেশন নাম্বারটা কিউ হয়েছে। এবারে বি এর অক্সিডেশন নাম্বারটা কিউ হয়েছে,
বি এবারে যা ছিল হয়তো এখানে আর ছিল, এবারে আরই রয়েছে, একই রয়েছে। তাহলে তুই এন ফ্যাক্টরটা বের করবি যখন এক্স ওয়ান পি মাইনাস কিউ, এই ফর্মুলায় তুই করবি এক্স ওয়ান পি মাইনাস কিউ। আমার কথা নিশ্চয়ই বুঝতে পেরেছিস। আমি তোকে অনেকগুলো এক্সাম্পল দেব, দিয়ে আমি তোকে দেখাবো যে এটা হচ্ছে কি হচ্ছে না। তো চল আগে ফর্মুলাটা ভালো করে দেখে নে। এন ফ্যাক্টর এক্স ওয়ান পি মাইনাস কিউ, কনসেপ্টের দিক থেকে ফর্মুলার দিক থেকে সবই আমি তোকে বললাম। এবারে আমি তোকে দেখাচ্ছি, আমি করে দেখাবো, এরকম কোনো ব্যাপার নেই। তো আমি তোকে এক্সাম্পল করে দেখাবো। ধর এই রিয়াকশনটা দিয়েছে, দিয়ে বলেছে ডাইক্রোমেট তার এন ফ্যাক্টর বের করতে। তো আমি তোকে বললাম যে অলরেডি আমি তোকে বলেছি, ফর্মুলাটার কথা আমি বলেছি। তো আবার একবার ফর্মুলাটার কথা আমি লিখছি, এক্স ওয়ান মড অফ পি মাইনাস কিউ। তাহলে এখানে এন ফ্যাক্টর কি হবে এটা বের করতে হবে। তো তাহলে তুই দেখ যে এখান থেকে এন ফ্যাক্টরটা আমি যদি বের করি, এক্স ওয়ান মানে এইটা, কারণ এখানে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার এখানে -2 আছে, এখানেও -2 আছে, কিন্তু ক্রোমিয়ামের এখানে +6 আছে আর ক্রোমিয়ামের এখানে +3 আছে। অক্সিডেশন নাম্বার কিন্তু ফটাফট বের করা জানতে হবে, আশা করছি আমি রুলস অ্যান্ড রেগুলেশন সবই লাস্ট ক্লাসে বলেছি। তো এছাড়াও স্ট্রাকচার দিয়েও আমি বলেছি, সব রকম বলেছি। তো তাহলে এর এন ফ্যাক্টরটা কি হলো, 2 বসালাম। পি মাইনাস কিউ, এটা হচ্ছে পি এর ভ্যালু, এটা হচ্ছে কিউ এর ভ্যালু, যেটা চেঞ্জ হয়েছে সেটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। তো এটা 6 - 3 তার মড, মানে এখানে এন ফ্যাক্টর হবে কত, 6। তাহলে এর যদি ইকুইভ্যালেন্ট ওয়েট বের করতে চাই, তাহলে এর মোলার মাস ডিভাইডেড বাই আমাকে 6 করতে হবে। এটা বল তুই বুঝতে পেরেছিস না বুঝতে পারিসনি? কোনো অসুবিধা থাকলে আমাকে বল, কোনো অসুবিধা হলে আমাকে বল, কমেন্ট বক্সে লেখ। Cr2O7 2- থেকে Cr2O3 এর যে আমি 6 বের করলাম, তাহলে বোঝা গেছে কিনা? আচ্ছা, বলছে বুঝেছি। ঠিক আছে, বুঝে যদি থাকো তাহলে নিশ্চয়ই এটা আমাকে বের করে দেখা যে এটাতে এন ফ্যাক্টরের ভ্যালু কত হবে। MnO4 মাইনাস থেকে MnO4 2-। অক্সিজেনের অক্সিডেশন নাম্বার কোনো চেঞ্জ হচ্ছে না, অক্সিজেনের অক্সিডেশন নাম্বার -2 আছে। বাকি Mnটা ধরেই তোকে করতে হবে, যার অক্সিডেশন নাম্বার চেঞ্জ হচ্ছে তাকে ধরেই করতে হবে। তাহলে ফটাফট আমাকে বল যে MnO4 মাইনাস থেকে MnO4 2- এর এন ফ্যাক্টরটা কি হবে। তাড়াতাড়ি কোনো ব্যাপার নেই, সময় আছে, তুই কর। আমরা এই পার্টটা সময় নিয়েই পড়বো, কারণ আমাদের বোর্ডসের যারা স্টুডেন্ট আছে তাদের জন্যও লাগবে। বোর্ডসের ভলিউমেট্রিক অ্যানালিসিস, সেটা 12-এর বিভিন্ন চ্যাপ্টারে লাগে। নর্মালিটি, মোলারিটি, আইডিয়া আর এন ফ্যাক্টরটা জানাটা খুবই জরুরি। অক্সিডেশন নাম্বার কিন্তু ফটাফট বের করতে হবে, এত তো সময় লাগার কথা নয় ভাই। MnO4 -8 -1 মানে এটা হচ্ছে +7, এখানে ম্যাঙ্গানিজ, আর এখানে হচ্ছে 2- আছে মানে হচ্ছে +6। তাহলে তাই যদি হয় তাহলে এখানে কিন্তু Mn এর পায়ের কাছে সাফিক্সে 1 আছে, x1 1 আর মড অফ 7 - 6 মানে এটার এন ফ্যাক্টর হচ্ছে 1। এখানে ইকুইভ্যালেন্ট ওয়েট যদি আমি লিখি তাহলে ডিভাইড বাই 1। দেখ বুঝতে পারছিস কিনা? বুঝতে পারলে তো বলতে হবে ভাই, বুঝতে না পারলে আমি আবারও বোঝাবো, কিন্তু বুঝতে পারলে তো বলতে হবে। আমি অনেক এক্সাম্পল করাবো, পরীক্ষায় দেয় এগুলো, যেগুলো দিয়েছে বিভিন্ন জায়গায় এন ফ্যাক্টর বের করতে দেয়, ইকুইভ্যালেন্ট ওয়েট বের করতে দেয়। ইকুইভ্যালেন্ট ওয়েট কি হবে বলো, বের করতে হবে। তো বল এটা বুঝতে পারলি কিনা? কোনো অসুবিধা থাকলে আমাকে বল।
বলতে হবে তো বুঝতে পারছিস কি বুঝতে পারছিস না, এমন করে তো চলবে না, চুপচাপ থাকলে তো হবে না। বলো আমাকে, কমেন্ট বক্সে লেখো, চ্যাট বক্সে লেখো। ঠিক আছে, চলো আবার একটা এক্সাম্পল করা যাক। আবার একটা না, অক্সিডেশন নাম্বার কিন্তু ফটাফট বের করতে হবে, অক্সিডেশন নাম্বার বের করতে দেরি হলে হবে না। অক্সিডেশন নাম্বার রুলস অ্যান্ড রেগুলেশন গুলো খুবই সিম্পল ব্যাপার। অক্সিডেশন নাম্বার কিন্তু খুব প্রিলিমিনারি ব্যাপার, ওটা কিন্তু একটা নিটের স্টুডেন্টের বললে চলবে না যে অক্সিডেশন নাম্বার দেরি, ওই টাইমটা কিন্তু দেওয়া যাবে না, অক্সিডেশন নাম্বারে টাইমটা দেওয়া যাবে না, তাড়াতাড়ি করতে হবে। Mn3O4 থেকে MnO4 2- এটা তে এন ফ্যাক্টর কি হবে? দেখ এটা, এগুলো তো অক্সিডেশন, অক্সিজেন -2 করে তো সব জায়গায় -8, তার মানে ম্যাঙ্গানিজের এটা +8 হবে, কিন্তু এটা তিনটে আছে মানে 8/3 +8/3 এটা ম্যাঙ্গানিজের হবে। অক্সিজেনের এখানে -2 মাইনাস এটা 8, তাহলে এটা 2- আছে, তাহলে এটা অলরেডি এটা 6 হয়ে গেল, -6, তাহলে ম্যাঙ্গানিজ এখানে +6 দেখাচ্ছে, তাহলে +6 দেখাচ্ছে। কেউ করেছিস? স্বস্তিকা বলছে 6, কিসের 6 কেন দেখে? আচ্ছা, এবার হচ্ছে কি Mn3 মানে এটা হচ্ছে x1 মানে হচ্ছে ওটা 3, 10 সব বলছে 10, হ্যাঁ ভেরি গুড। 8/3 -6, তার মানে তোর হয়ে গেল 3 × 18 মানে 10, মড 10/3 মানে হচ্ছে 10। তো এন ফ্যাক্টর হচ্ছে Mn3O4 থেকে MnO4 2-, তার কিন্তু ভ্যালুটা আসছে এন ফ্যাক্টর 10, এবং Mn3O4 এর মলিকুলার ওয়েট /10 করলে তবেই কিন্তু ইকুইভ্যালেন্ট ওয়েট বেরোবে। ভেরি গুড। ClO2 থেকে ClO3-, Cl2 থেকে ClO3-, এটা কি হবে? প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস যত করবি তত দেখবি ব্যাপারটা একেবারে জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। কিছুক্ষণ বাদে দেখবি যে তুই নিজেই এন ফ্যাক্টর আমাকে বুঝিয়ে দিবি, কিন্তু প্রচুর প্র্যাকটিস করতে হবে। প্রথম একটু অসুবিধা হবে, কিন্তু জাস্ট পরের দিকে কিন্তু ব্যাপারটা জলের মতো সোজা হয়ে যাবে। এন ফ্যাক্টর নিয়ে সবাই ভোগে, প্রবলেমে ভোগে। 14 বলছে এন ফ্যাক্টর, 14 বলছে, যাকে আমরা নিশ্চয়ই দেখবো যে কত। আমি তো এগুলো মুখস্থ করি না, ক্যালকুলেশন করেই দেখতে হবে। তো 0, আর এদিকে হচ্ছে -6। তো দেখ Cl, দেখ এগুলো ভুল করিস না, ClO3-, তার মানে ক্লোরিনটাকে যদি x ধরিস তাহলে x, অক্সিজেন হচ্ছে তিনটের জন্য -6 ইকুয়ালস টু -1, তাহলে x ইকুয়ালস টু +5, তাহলে এখানে কিন্তু +5, এখানে 0, তাহলে এবারে এখানে কত আছে? 2 আছে, এবারে 0 - 5, তার মানে 2 × 5 মানে 10 হওয়ার কথা। ক্লোরিনের এটা
10 হওয়ার কথা, সিজিটা ঠিক বলেছে, 10ই হয়। ক্লোরিনের এখানে দেখ ইকুইভ্যালেন্ট ওয়েট, এই রিয়াকশনটা থেকে যদি ক্লোরিনের ইকুইভ্যালেন্ট ওয়েট বের করতে চাই, ক্লোরিনের মোলার মাস হচ্ছে কত 70, অ্যাটমিক মাস হচ্ছে কত 35.5 ক্লোরিনের ডিভাইড বাই 10 হয়ে যাবে। কত গুরুত্বপূর্ণ ব্যাপার, কত কিছু চেঞ্জ হয়ে যাবে। তার ওখানে 10টা ইলেকট্রনের চেঞ্জ হচ্ছে, টোটাল এই রিয়াকশনটা হওয়ার জন্য 10টা ইলেকট্রনের চেঞ্জ হচ্ছে। তো আমি এন ফ্যাক্টর ক্যালকুলেশন শেখাচ্ছিলাম এমন রিয়াকশনে যেখানে কিনা মোর দ্যান ওয়ান এলিমেন্ট থাকতে পারে, কিন্তু কেবলমাত্র একটা এলিমেন্টেরই চেঞ্জ হচ্ছে। এরকম অনেকই পরীক্ষায় দিয়েছে, আমি দেখেছি। তো আমরাও তাই করছি। Fe3O4 থেকে Fe2O3, ফটাফট বল, তাড়াতাড়ি বল যে Fe3O4 থেকে Fe2O3 এন ফ্যাক্টর কি হবে? সবাই চেষ্টা কর, কোনো অসুবিধার কিছু নেই, না পারলেও কিছু যায় আসে না, কিন্তু চেষ্টা করতে করতে পেরে যাবি, এক সময় পেরে যাবি, কোনো প্রবলেম কিছু হবে না। তো এখানে কিন্তু আয়রনের 8/3 আসছে, আর এখানে কিন্তু অক্সিজেন 6 + 6 মানে এখানে +3 আসছে। তো তাহলে এন ফ্যাক্টর হয়ে যাচ্ছে 3, এই যে 3টা দিলাম, মড অফ 8/3 - 3, তাহলে 8/3 - 3 মানে এটা 1/3, তাহলে 3 × 1/3 মানে এটা 1 দেখাচ্ছে, একদম তাই, সিজিটা বলেছে 1, তো 1। অক্সিডেশন নাম্বারটা কিন্তু ফটাকসে বের করতে হবে। তো আমরা N3- থেকে NO3 এখানে একটা মাইনাস আছে, তো তার এন ফ্যাক্টরটা কি হবে? আমি এত প্র্যাকটিস করাবো যে আর তোর এন ফ্যাক্টর নিয়ে কোনো সমস্যা হবে না, আমি কথা দিলাম, কোনো সমস্যা হবে না। সব রকমের এক্সাম্পল আমি তোকে করিয়ে দেবো, যা অ্যাভেলেবেল রিয়াকশন আছে সবই আমি তোকে করিয়ে দেবো। পরীক্ষা হলে গিয়ে তো অজানা কোনো কিছু দেখতে পাবি না, গ্যারেন্টেড। N3- থেকে NO3-, সৌভিক 14 আর সৃজিতা কত 18, 14-18 না হয়নি, 14 না 18 না, এটা তো হওয়ার কথা, এটা -1, তাহলে এক একটা নাইট্রোজেনের কত -1/3, 3টে নাইট্রোজেন মিলে -1, একটা নাইট্রোজেন, এটা হচ্ছে -6 + 5, তাহলে হবে 3p - q -1/3 -5, তাহলে এটা হয়ে গেল 3 mod অফ, এটা তোর -16/3 মানে 3 × 16/3, এটা হওয়ার কথা 16, এটা হওয়ার কথা 16। তো দেখ ভুল হয়েছে, না হবে 14, না হবে 18, হবে কিন্তু 16। না বুঝতে পারলে বল, আবার আমি বলবো, কোনো বুঝতে অসুবিধা হলে, আমি তো পরিষ্কার করলাম, তো 16ই আসছে, আমার তো ওই 14-18 আসছেই না, কোনোভাবেই তো আসতে পারছি না, 16/3 আসছে, কি করে 14 হলো? ফর্মুলাটা হচ্ছে x1 p - q, পিটা হচ্ছে বাদিকেরটা -q, এটা। তো চলো পরেরটা, অ্যামোনিয়া থেকে NO3-,
অ্যামোনিয়া থেকে NO3 মাইনাস। খুব সোজা, অনেকবার দিয়েছে, খুব ফ্রিকোয়েন্টলি দেয় এটা। অ্যামোনিয়ার ইকুইভ্যালেন্ট ওয়েট বের করতে দেয়। অ্যামোনিয়ার ইকুইভ্যালেন্ট ওয়েট কি হবে এটা বের করতে দেয়। কত দিয়ে ডিভাইড করতে হবে? এন ফ্যাক্টর কত হবে? পাঁচ বলছে সৌভিক। আচ্ছা দেখ, এখানে কিন্তু নাইট্রোজেন হাইড্রোজেন প্লাস 3, এদিকে হাইড্রোজেনই নেই, কারণ নাইট্রোজেনের ব্যাপারটা দেখতে হবে। নাইট্রোজেন হচ্ছে -3, অক্সিজেন এখানে -6, তার মানে নাইট্রোজেন এখানে কিন্তু +5। তো সিটা বলছে 8, সরি বলছে 5, করছি NF1 -3 -5 মড নিতে হবে, তো 8 আসবে। -3 + 5 8। তো এর মলিকুলার ওয়েট যদি আমি বের করতে যাই, মলিকুলার ওয়েট ডিভাইড বাই 8 করলে তবেই কিন্তু ইকুইভ্যালেন্ট ওয়েট বেরোবে। এই ভ্যালুগুলো কিন্তু বের করা, এই এন ফ্যাক্টর ছাড়া কিন্তু তুই কিন্তু বের করতে পারবি না, এটা কিন্তু অসুবিধাজনক হয়ে যাবে। এন ফ্যাক্টর কিন্তু জরুরি, বিভিন্ন রিয়াকশন দিয়ে আমি দেখাচ্ছি, তো দেখতে থাক। P4 থেকে H3PO4 এই রিয়াকশনটার এন ফ্যাক্টরটা কি হবে? P4 থেকে H3PO4 ফটাফট কর, খুব তাড়াতাড়ি কর। এই যে 0, এবার -8 + 3 মানে +5 হয়ে গেল, তাহলে এন ফ্যাক্টর কি হবে? এখানে 4 আছে, 4 দিয়ে মাল্টিপ্লাই করলি, বেশি সময় লাগে। 0 - 5, তার মানে 5, 5 মানে 20। খুবই সোজা ব্যাপার, খুবই সোজা ব্যাপার। আমি তোকে এক ইজিয়েস্ট টেকনিক শেখাচ্ছি, যেখানে পরীক্ষা হলে কয়েক সেকেন্ডের মধ্যে তুই এন ফ্যাক্টর বের করতে পারবি। কারণ এন ফ্যাক্টর তুই কোশ্চেন পেপার খুললেই দেখতে পাবি, হয় ইকুইভ্যালেন্ট ওয়েট, না হয় এন ফ্যাক্টর ডাইরেক্টলি পড়েছে, অথবা এমন কিছু দিয়েছে যাতে এন ফ্যাক্টরটা তোর জরুরি। এন ফ্যাক্টর থেকে প্রত্যেক বছর কমন, আমি সব বছরই প্রায় পাচ্ছি এন ফ্যাক্টর রিলেটেড কোশ্চেন, তাই আমি এত কম তোকে দিতে পারছি। আরো আছে, কর ফটাফট। CH4 থেকে CO2 এন ফ্যাক্টর বের করো, প্র্যাকটিস করো। CH4 থেকে CO2 খুব তাড়াতাড়ি করছি এবারে। আগেরটা কত হলো স্বস্তি? আগেরটা কত এলো? আগেরটা তো আমি করলাম। এই যে 20 এসছে আগেরটা এন ফ্যাক্টর, 20 এসছে। পরেরটা করতে হবে। আচ্ছা এখানে, আচ্ছা ঠিক আছে দেখছি, এখানে +4 মানে কার্বন হচ্ছে -4, এখানে হচ্ছে -4 মানে কার্বন +4, তাহলে এন ফ্যাক্টর 1 -4 -4 মানে মড নিলে 8, এন ফ্যাক্টর 8। মিথেনের মলিকুলার ওয়েটকে 8 দিয়ে ডিভাইড করতে হবে যদি কার্বন ডাই অক্সাইডে, এটা ঠিকই বলেছে, এটা সিটা 8 বলেছে, ঠিকই বলেছে, ভেরি গুড। তো চলো আরো, C3O2 থেকে CO2 বলো, এটা C3
O2 থেকে CO2, এখানে এন ফ্যাক্টর কত? C3O2 থেকে CO2। বলেছে সবাই 8 বলছে। আচ্ছা, তাহলে নিশ্চয়ই 8ই হবে। ভালোই তো আমি বোঝাচ্ছি, বোঝানোর ব্যাপারে তো কিছু কমতি নেই। তবু একবার দেখে নেওয়া যাক 8 হচ্ছে কিনা। -4 মানে হচ্ছে এটা হচ্ছে +4/3, এটা হচ্ছে +4। তাহলে n ফ্যাক্টর 3, 4/3 - 4 = 8। তো এটা ঠিকই বলেছে সবাই, ভেরি গুড, ঠিকই বলেছে। তো আমরা এইভাবে আরো একটা দুটো করে ফেলি। H2O3 থেকে S4O6, এটা খুবই দেয়, ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। তো সালফার এখানে অক্সিডেশন নাম্বার বের করে দেখবি +2 আসবে, আর এটা 5/2 আসবে। এন ফ্যাক্টর যদি বের করিস তাহলে 2 - 5/2, তার মানে এটা কিন্তু 4 হাফ, তাহলে 2 × হাফ মানে হচ্ছে 1। জাস্ট এটা এন ফ্যাক্টর 1 বেরোবে। H2O2 থেকে অক্সিজেন, চলো করো এটা। H2O2 থেকে অক্সিজেন, মাঝে মাঝে একটা দুটো আমি করছি, নাহলে ভাববি যে নিজে করে না কিছু, শুধু আমাদের করতে দেয়। করেছে সৌভিক 4 বেরোচ্ছে বলছে না, সৌভিক ভুল হচ্ছে, ভুল হচ্ছে। পারক্সাইডে, হ্যাঁ স্বস্তিকা বলছে 2, সিজিতা বলছে 2। অ্যাকচুয়ালি পারক্সাইডে হচ্ছে -1, আর এই অক্সিজেন হচ্ছে 0। তাহলে এইখানে যে 2টা আছে ওইটা দিয়েই মাল্টিপ্লাই হবে, 2 - 1 - 0, তাহলে তো 2ই হয়, স্বাভাবিক ব্যাপার। পারক্সাইডে অক্সিডেশন নাম্বার -1, এই কথাটা আমরা অনেকবারই বলেছি। তো প্রচুর এক্সাম্পল আমরা প্র্যাকটিস করলাম, চাইলে আরোই করতে পারি। তো এগুলো এই 2-3টে বাড়িতে করবি, এই 2-3টে বাড়িতে করতে পারিস। S8 থেকে SO2, এটাও দেয়। তো চল S8 থেকে SO2, খুব সিম্পল ব্যাপার, ইজি ব্যাপার। সালফার 0 এখানে, আর এখানে হচ্ছে +4, তাহলে এন ফ্যাক্টর কত হচ্ছে? এইটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 8 0 - 4, তার মানে এন ফ্যাক্টর 32, এন ফ্যাক্টর 32। খুব ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষায় দিয়েছে অ্যানিলিনের ইকুইভ্যালেন্ট ওয়েট বের করা। অ্যানিলিন, এই কম্পাউন্ডটার নাম হচ্ছে, দিস ইজ অ্যানিলিন, অ্যানিলিন, তার ইকুইভ্যালেন্ট ওয়েট বের করা। তো কি হবে?
এখানে আছে -3 অক্সিডেশন স্টেট, আর এখানে হচ্ছে অক্সিজেন -4, আর এইটা হচ্ছে কার্বন আছে এখানে। তো এর সাথে কার্বন জুড়ে রয়েছে, এখানে যেরকম কার্বন জুড়ে ছিল সেই একটা বন্ডের জন্য আমি +1 ধরেছিলাম, একটা বন্ডের জন্য +1, তাহলে এখানেও তাই +1, তাহলে তার জন্যে নাইট্রোজেন হচ্ছে -1, আর এখানে হচ্ছে -4 এর জন্য +4, +4 -1, মানে এখানে +3 দেখাচ্ছে, এখানে নাইট্রোজেন +3 দেখাচ্ছে এই কম্পাউন্ডটার অক্সিডেশন নাম্বারে। NF নাইট্রোজেন একটাই রয়েছে, তাহলে 3 -3 মানে 6 দিয়ে ডিভাইড হবে, এখানে M/6। ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবি যে নাইট্রোজেনের কিন্তু -3 একটা, +3 একটা, নাইট্রোজেন NO2 নাইট্রোবেনজিন, এবং 6 দিয়ে এটা ডিভাইড হচ্ছে। তো এভাবে আমরা অনেকগুলো করলাম, দেখালাম তোকে। শুধু সেই ক্ষেত্রেই এটা সম্ভব যে ক্ষেত্রে কেবলমাত্র একটা অ্যাটমের অক্সিডেশন নাম্বার চেঞ্জ হচ্ছে, বাকি অ্যাটম হয় আছে কিংবা নেই, তাদের কিন্তু কোনো অক্সিডেশন নাম্বার চেঞ্জ হচ্ছে না। যেগুলো করালাম না, নিজে করবি, বা একটা 2-3টে আমরা ছেড়ে দিয়েছি। আচ্ছা, এখানে একটা নিটের কোশ্চেন আমি তোকে দেখাচ্ছি। নিটের কোশ্চেন তুই দেখতে পাচ্ছিস, MnO2 + 4HCl MnCl2 + ক্লোরিন + জল, n ফ্যাক্টর অফ HCl কি হবে জানতে চেয়েছে। তো এর মধ্যে কোনটা সঠিক অ্যান্সার এটা আমাকে বল, কোনটা কারেক্ট অ্যান্সার। প্রশ্ন এইভাবে আসবে, MnO2 + HCl MnCl2 + ক্লোরিন + জল, এই রিয়াকশানে HCl এর n ফ্যাক্টর কি হবে? আচ্ছা, সৌভিক বলছে 1, সৃজিতা বলছে সি, আর কেউ কিছু বলছে না। আর কেউ চুপচাপ আছে। সৃজিতা সি বলেছে, সৌভিক বলেছে 1। আচ্ছা, আমি বলছি, এইখানে দেখ একটা বিষয় ভালো করে দেখতে হবে, ভুল হয়েছে। আমি বলছি কি ভুল হয়েছে, আমি সেটা বলছি। অ্যাকচুয়ালি ম্যাঙ্গানিজের এখানে কত +4 অক্সিডেশন স্টেট, ম্যাঙ্গানিজের এখানে কত +2, মানে ম্যাঙ্গানিজ +4 থেকে ম্যাঙ্গানিজ +2 গেছে। তো ম্যাঙ্গানিজ কিন্তু দুটো ইলেকট্রন খেয়েছে, তবেই +4 থেকে +2 যায়। তো ম্যাঙ্গানিজ দুটো ইলেকট্রন খেয়েছে, তো এই দুটো ইলেকট্রন কোথা থেকে পেয়েছে সে? those 2 electron from HCl, HCl লস্ট করেছে, ইলেকট্রন লস্ট করেছে, HCl ইলেকট্রন লুজ করেছে, তবেই ম্যাঙ্গানিজ দুটো ইলেকট্রন খেতে পেরেছে। কারণ ইলেকট্রন গেইন ইকুয়ালস টু ইলেকট্রন লস্ট,
তো HCl এখানে কটা আছে? 4টে আছে। তো 4টে HCl সে দুটো ইলেকট্রন, 4 মোল HCl 2 মোল ইলেকট্রন লস্ট করেছে। তাহলে 1 মোল HCl কত ইলেকট্রন লস করবে? না 2/4, মানে হাফ মোল ইলেকট্রন লস্ট করবে। সেই জন্যে HCl এর এন ফ্যাক্টর হবে কিন্তু A, মানে হাফ। এটা বুঝতে ভুল করেছিস, কারণ HCl কে তুই ওইভাবে পদ্ধতিতে তুই বের করতে পারবি না, কারণ HCl দু জায়গায় ক্লোরিন দু জায়গায় ঢুকে রয়েছে, MnCl2 এর মধ্যেও রয়েছে, আবার ক্লোরিন আলাদা করেও ওখানেও ক্লোরিন রয়েছে। তো কত ইলেকট্রন লস্ট হয়েছে, কত ইলেকট্রন গেইন হয়েছে ম্যাঙ্গানিজের, সেটাই বের করতে হবে। সেটার বেসিসেই কিন্তু তোর এখানে ইলেকট্রন ওর লস্ট হবে। ম্যাঙ্গানিজ যতটা গেইন করবে তার বেসিসেই কিন্তু ইলেকট্রন লস্ট হবে। সেই জন্য এটা অপশন এ হবে। ওটা ভুল করেছিস, অপশন সি হবে না বা বি হবে না, অপশন এ হবে। এটা হাফ হবে, HCl এর হাফ হবে। এটা নিটের কোশ্চেন, সেখান থেকেই দিলাম। এবারে একটা কথা শুন, অক্সিডেশন নাম্বার একটা অ্যাটমের চেঞ্জ হয়নি, মোর দ্যান 1 অ্যাটমের চেঞ্জ হয়েছে। এটা আমি বলেছি যে ম্যাঙ্গানিজ তো +4 থেকে ম্যাঙ্গানিজ +2 হয়েছে, তাহলে ও তো দুটো ইলেকট্রন খেয়েছে। +4 থেকে যদি +2 হয়, দুটো ইলেকট্রন খেয়েছে। তো ওই দুটো ইলেকট্রন লস্ট করেছে কে? দিয়েছে কে? HCl দিয়েছে। তো HCl এখানে কত মোল আছে? 4 মোল আছে। তো 4 মোল থেকে 2 মোল খেয়েছে। এন ফ্যাক্টরের ডেফিনেশন কি? একদম প্রথমে কি বলা হয়েছে? ডেফিনেশনটা মনে করার চেষ্টা কর। ডেফিনেশনটা বলা হয়েছে যে 1 মোল কোনো সাবস্ট্যান্স যত মোল ইলেকট্রন গেইন করে বা লস করে তাকেই বলে তার এন ফ্যাক্টর। তো 4 মোল HCl যদি 2 মোল ইলেকট্রন লস করে, তাহলে 1 মোল HCl কত মোল ইলেকট্রন লস করে? হাফ মোল। তাই ওর এন ফ্যাক্টরটা হাফ হয়েছে। এটাই। আচ্ছা, এখন আমি তোকে যেটা বিষয়টা বলবো সেটা হচ্ছে যে ধর এরকম একটা রিয়াকশানে ওর মধ্যে অনেকগুলো এলিমেন্ট আছে। ধর আমি তোকে কথার কথা বলছি যে ধর AX1, BY1, CZ1 এরকম অনেকগুলো এলিমেন্ট আছে, এবং দেখা গেল যে সেখান থেকে AX2, BY2, CZ2 বলে একটা কম্পাউন্ড তৈরি হয়েছে, এবং এখানে P তার অক্সিডেশন নাম্বার ছিল, এখানে Q হয়ে গেছে। এখানে R অক্সিডেশন নাম্বার ছিল, এখান থেকে S হয়ে গেছে। আর এখানে হয়তো কি বলবো T অক্সিডেশন নাম্বার ছিল, তার থেকে U হয়ে গেছে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, এটা একটা কম্পাউন্ডের মধ্যে অক্সিডেশনের মধ্যেই কেউ বাড়বে কেউ কমবে এরকম হতে পারে না। হয় এখানে অক্সিডেশন হয়েছে, হয় এটা অক্সিডেশন অথবা রিডাকশন হয়েছে। ধর যদি এরকমই হয়, P গ্রেটার দ্যান Q, R গ্রেটার দ্যান S, T গ্রেটার দ্যান U, এরকম হতে পারে, মানে সবই কমেছে, প্রত্যেকের কমেছে, তার মানে ওখানে কি হয়েছে না রিডাকশন হয়েছে। অথবা এমন হয়েছে যে P লেস দ্যান Q, R লেস দ্যান S, T লেস দ্যান U, তার মানে ওখানে কি হয়েছে না অক্সিডেশন হয়েছে। যে কোনো একটা হতে পারে, P বেড়েছে আবার S উল্টো দিকে গেছে, এরকম হবে না। একটা কম্পাউন্ডের মধ্যে যে এলিমেন্টগুলো রয়েছে তাদের সকলের অক্সিডেশন নাম্বার হয় বাড়বে না হয় কমবে, কারণ টোটাল প্রসেসটা হচ্ছে অক্সিডেশন অথবা রিডাকশন। তো এক্ষেত্রে যদি এন ফ্যাক্টর বের করতে হয়
তাহলে তুই ইউজ করবি এই ফর্মুলাটা, x1 p minus q প্লাস y1 r minus s প্লাস z1 t minus u। এন ফ্যাক্টরের এই ফর্মুলাটা তুই ইউজ করবি। এই ফর্মুলাটা ইউজ করলে তোর সবগুলো দুটো হয়েছে বা একটা হয়েছে বা তিনটে হয়েছে, যাই হোক যতগুলো এলিমেন্ট আছে তাদের সকলের অক্সিডেশন নাম্বার যদি চেঞ্জ হয় তাহলে তুই এই ফর্মুলা দিয়ে বের করতে পারবি। আমি তোকে এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, তুই ভালো করে দেখ, না বুঝতে পারলে বল। মোর দ্যান ওয়ান এলিমেন্টে যদি অক্সিডেট ধর K4 FeCN6, তো ডান দিকে তো কে নেই, তাহলে আমি রিয়াকশনটাকে FeCN6 4 মাইনাস থেকে আয়রন প্লাস 3 প্লাস CO2 প্লাস NO3 মাইনাস এরকম লিখলাম। আয়রন এখানে ফেরোসায়ানাইড, আয়রন এখানে +2, এগুলো নিজে বের করবি অক্সিডেশন নাম্বার, আমি আর বের করা শেখাচ্ছি না। এখানে +2, নাইট্রোজেন হচ্ছে -3, এখানে +3 সরাসরি দেখা যাচ্ছে, এখানে কার্বন +4 দেখা যাচ্ছে, এখানে নাইট্রোজেন বের করবি +5 দেখতে পাবি। তো এখানে যেগুলো রয়েছে আমি যদি আগের ওই PQ আর এইসব দিয়ে যদি আমি লিখি তাহলে এখানে P আছে এইটা +2, Q আছে +3 এইটা। আচ্ছা, তারপরে হচ্ছে আর আছে +2। আচ্ছা, এখানে হচ্ছে তোর এটাকে কি হচ্ছে এস বলেছি, এস হচ্ছে +4, টি আছে -3, আর টি এর পরে ওটা কি ইউ ধরেছিলাম, ইউ আছে +5। এই তাহলে এবার এন ফ্যাক্টর বের কর। আচ্ছা, x1 মানে আয়রন কটা আছে, একটা আছে, p মাইনাস কিউ মানে হচ্ছে 2 - 3 প্লাস কি FeCN6, সরি এটা 6 আছে, প্লাস 6 ইন্টু কার্বন 2 - 4 প্লাস নাইট্রোজেনও 6 আছে, হোল 6 আছে, 6 -3 -5, তাহলে তোর চলে এলো এটা 2 - 3 মানে এটা 1 হয়ে গেল, প্লাস 6 ইন্টু 2 মানে হচ্ছে 12, আর এটা হচ্ছে 8 ইন্টু 6 মানে 48, মানে এখান থেকে এলো 61। এই রিয়াকশনটায় পটাশিয়াম ফেরোসায়ানাইডের এন ফ্যাক্টর হচ্ছে 61। এটাও পরীক্ষায় দিয়েছিল, এটাও নিটের পরীক্ষায় এসছিল। এই রিয়াকশনের এন ফ্যাক্টরটা কত, 61 বেরোবে। তুই এবার দেখে বল যেটা বুঝেছিস না বুঝিসনি, হ্যাঁ বা না বল, কমেন্টে লেখ হ্যাঁ বা না বল। দেখ, সোজা তো প্রশ্ন আসবে না, একটু তো এরকম করে ঘুরিয়ে ফিরিয়ে তো আসবে। ন্যাচারালি তোকে কিন্তু ফর্মুলাগুলো যেগুলো আমি দিচ্ছি সেই ফর্মুলা অনুযায়ী তোকে যেতে হবে,
দেখতে হবে যে কোন ক্ষেত্রে কোন ফর্মুলাটা অ্যাপ্লিকেবল। আমি তোকে আরো দেখাচ্ছি, পরীক্ষা এসছে এরকম দেখাচ্ছি আমি তোকে, চিন্তা নেই, আমি দেখিয়ে দিচ্ছি। যদি কোনো অসুবিধা থাকে তাহলে আমাকে বল। তুই দেখ, এটাও পরীক্ষা এসেছিল এই প্রশ্নটা। ফেরাস অক্সালেট থেকে আয়রন 3+ আর কার্বন ডাইঅক্সাইড আছে। এখানে 3টে এলিমেন্ট আছে কিন্তু দুজনের চেঞ্জ হয়েছে, তাতেও কোনো অসুবিধা নেই। আয়রন এখানে অক্সালেট হচ্ছে -2, আয়রন হচ্ছে এখানে +2, এখানে হচ্ছে কার্বন এখানে তোর +3 বেরোবে, অক্সিজেন এখানে -2, এখানে অক্সিজেন তোর দরকার পড়বে না, অক্সিজেন -2 +2 ওটা 0 হয়ে যাবে, ওটা কখনো। এখানে আয়রন হচ্ছে +3, এখানে কার্বন হচ্ছে +2। তো কত সোজা ব্যাপার দেখ, আমি তোকে খুব ইজি ভাবে বুঝিয়ে দিয়েছি। এন ফ্যাক্টর আয়রনেরটা একটাই রয়েছে, তার 2 - 3 প্লাস কার্বন এখানে দুটো রয়েছে, বাঁদিকে দুটো রয়েছে, x2 3 - 4। তো এটা মড ভ্যালু নিচ্ছি 1 প্লাস এখানে এটাও 2 মানে 3। এন ফ্যাক্টর এখানে 3 আসছে। তুই দেখে বল কোনো অসুবিধা আছে কিনা, কোনো রকম কোনো সন্দেহ থাকলে আমাকে বল। আমি তোকে খুব ইজিলি সব রকম মানে ভাবে আমি তোকে বুঝিয়ে দিচ্ছি, তুই দেখে নে। যদি কোনো অসুবিধা থাকে তাহলে নিশ্চয়ই আমাকে বল, আমি তোকে হেল্প করে দেবো, এরকম ব্যাপার। কারণ এগুলো তুই বইতে থেকে হেল্প পাবি না, কারণ এরকম কম্পিটিটিভ বইতেও লেখা থাকে না, এগুলো কোশ্চেনে আছে, কোশ্চেন পেপারে আছে। তুই কথাটা বোঝাচ্ছে, কোশ্চেন অনুযায়ী তোকে ম্যাটার রেডি করতে হবে। তুই রেডক্স রিয়াকশনের চ্যাপ্টার খুলে দেখ না, তুই কোথায় এন ফ্যাক্টরের এইসব রিয়াকশন পাবি, তুই দেখ, পাবি না তুই। কারণ এগুলো কোশ্চেন পেপারের মধ্যে থাকে, কোশ্চেন পেপার থেকেই কিন্তু সেগুলো সলভ করতে করতে গেলে তবে কিন্তু তোর আইডিয়াটা হবে যে কিরকম কোশ্চেনটা হতে পারে। এগুলো দিয়ে 3টে অপশন দিয়ে দেবে, তুই সেখানে বের করতে হবে। নিশ্চয়ই আশা করছি বুঝতে পেরেছিস। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। আচ্ছা, আমি তোকে একটা নিটের কোশ্চেন দেখাচ্ছি। এই কোশ্চেনটা তুই আমাকে বলতো যে কি হবে অ্যান্সার, ABCD এর মধ্যে কোন অপশনটা হবে, আমাকে দেখে বলতো। এটা নিট 2016 এর কোশ্চেন, রেডক্স থেকে। তোকে এন ফ্যাক্টর বের করতে হবে, ইকুইভ্যালেন্ট ওয়েট তো বলেছি, এন ফ্যাক্টর বের করলেই সঙ্গে সঙ্গে কাজ হালকা হয়ে যাবে। কোনটা, ABC না D? সুজিতা বলছে বি, অপশন বি বলছে।
আর কেউ কিছু বলছে না, নিশ্চয় অসুবিধা হচ্ছে, বুঝতে পারছেন সামথিং অসুবিধা হচ্ছে। আচ্ছা দেখ, এখানে কার ইকুইভ্যালেন্ট ওয়েট বের করতে বলেছে? S2S3, খুব ইজি গোয়িং। চল, S2S3 থেকে কি হয়েছে দেখ, আর্সেনিক কোথায় গেছে? AsO4 3- আর এখানে সালফার আছে, সেও গেছে হচ্ছে SO4 2-। তাহলে এই কম্পাউন্ডটা থেকে দু জায়গায় এদের পার্টগুলো গেছে, SO4 3-, SO4 2-। তাহলে এখানে আর্সেনিকের বের করবি +6, এই +3, মানে দুটো আছে। সালফার হচ্ছে কত? -2। এখানে হচ্ছে আর্সেনিক কত না, অক্সিজেন -2 করে হলে +5। এখানে সালফার কত? +6। অক্সিজেন তো সব -2 করে বাঁদিকে, তাহলে আর্সেনিক আছে বাঁদিকে, ডান দিকে আর্সেনিক আছে, সালফার আছে, সালফার আছে। তাহলে দুটো করে এলিমেন্টটা চেঞ্জ হয়েছে। আমি তোকে তো বলেছিলাম যে দুটো এলিমেন্টের চেঞ্জ হলে, তিনটে এলিমেন্টের চেঞ্জ হলে কি করতে হবে? n ফ্যাক্টর। আর্সেনিক কটা আছে এখানে দেখ, x1 2, এবারে 3 - 5 প্লাস সালফার কটা আছে? তিনটে আছে। সালফারের কত? -2 -6। এবারে দেখ, তাহলে এখানে কত হয়ে গেল? 2 4, আর এটা 8 24, 24 আর 4 28। তাহলে m/28 যেটা আছে এটাই হবে, কারণ মলিকুলার ওয়েট ডিভাইড বাই n ফ্যাক্টর m/28। বল কোথায়, এটা কোথায় অসুবিধা আছে তুই আমাকে বল, কোন জায়গাটায় প্রবলেম আছে আমাকে শেয়ার কর, আমাকে বল, তবে তো আমি বোঝাতে পারবো না, তবে তো আমি বলতে পারবো যে এখানে এই অসুবিধা আছে। আমি তো কোশ্চেন ধরে ধরে দেখাচ্ছি তোকে যে এরকম কোশ্চেন আসে, তার জন্য এই জিনিস তোকে জানতে হবে, এই থিওরিটিক্যাল জিনিস তোকে জানতে হবে। এই ব্যাপারটা, এই যে কম্পিটিটিভ এক্সামটা কিন্তু একটা টাফেস্ট এক্সাম, এটা তুই মনে রাখবি। এতে শুধু তুই বই গাঁতিয়ে পড়ে গিয়ে কিন্তু খুব একটা কিছু তুই করতে পারবি না। হ্যাঁ, বই কিন্তু ঝাঁপিয়ে পড়ে করলেও কিন্তু কিছু হবে না, কারণ তোকে বুঝতে হবে যে কোশ্চেনকে ডিম্যান্ড কি, কিরকম ধরনের কোশ্চেন। তুই একটা সামান্য রিডক্স বলে চ্যাপ্টার, কিন্তু তার কোথায় কোথায় থেকে কোশ্চেন দেবে সে তুই বই পড়ে ওরকমভাবে হবে না। তোকে কোশ্চেন পেপার ভালো করে স্টাডি করতে হবে, লাস্ট কয়েক বছরের কোশ্চেনের স্ট্যান্ডার্ড দেখতে হবে, তার উপরে তোকে সাবজেক্ট ম্যাটার কি ম্যাটার করবি সেটা ঠিক করতে হবে। ঠিক আছে, আমি আরো এরকম বলছে যে আরো এরকম আপনি করান, তো আমি করতে দিতেই পারি, এরকম কিছু ব্যাপার নয়। আমি তো কোশ্চেনগুলো নিয়েই তো নাড়াচাড়া করি সব সময়, তো আমি নিশ্চয়ই করতে দেবো। চলো তাহলে, স্বস্তিকা যখন বলেছে তখন করানো যাক। তো এমন একটা রিয়াকশন, সেখানে Fe 0.95 ও Fe 0.95 ও থেকে Fe2O3 এটা হয়েছে, এবং তার মোলার মাস হচ্ছে m। তো m, তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট কত হবে, মানে n ফ্যাক্টরটাই অ্যাকচুয়ালি বের করতে হবে, সেটা m ডিভাইডেড বাই ওটা লিখে দিতে হবে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এটা তুই বলবি, n ফ্যাক্টরটা কি হবে সেটা বললেই হবে।
আচ্ছা আমাকে স্বস্তিকা বলছে 4 পয়েন্ট কত লিখেছিস 85 না 35 লিখেছিস 85 লিখেছিস তাই তো আচ্ছা আসলে প্রশ্নগুলোই এমন যে করে দিলে মনে হয় তো আমি পারতাম কিন্তু যখন করে না দেয়া হয় তখন মনে হয় যে হয়তো পারবো না 0.95 ও এরকম ছিল Fe অক্সিজেন হচ্ছে -2 অক্সিজেন হচ্ছে -2 সৃজিতা বলছে 0.85 এটা আমার পছন্দ অক্সিজেন হচ্ছে -2 তো অক্সিজেন যদি -2 হয় তাহলে আয়রন +2 হবে কিন্তু এক একটার জন্য কত 2/0.95 এইটা একটা আয়রনের জন্য এখানে দুটো থাকলে 2 দিয়ে ডিভাইড করে 0.95 থাকলে 0.95 অক্সিজেন -6 তাহলে আয়রন কিন্তু +6/3 মানে +3 তাহলে অবভিয়াসলি আমার এন ফ্যাক্টরটা বের করার সময় 0.85 আচ্ছা এন ফ্যাক্টরটা বের করার সময় আমরা এই যে জিনিসটা এটাকে প্রথমে মাল্টিপ্লাই করব 0.95 এটা দিয়ে মাল্টিপ্লাই করলাম তারপরে 2/0.95 -3 তো এখান থেকে 0.95 আর 2 মাইনাস এটা হচ্ছে 2.85/0.95 এই 0.9595 বাদ হয়ে যাবে 0.85ই হবে অ্যান্সার m/0.85 কত সুন্দর ব্যাপার দেখ কত ইজি ব্যাপার কিন্তু আচমকা ক্যালকুলেশন করতে গিয়ে হ্যাঁ ক্যালকুলেশন ভুল হয়ে গেলে তো সবই ভুল হয়ে যায় বাবা হ্যাঁ তো ক্যালকুলেশন তো নিশ্চয়ই ঠিক করে করতে হবে তো দেখ আমি তোকে একটা গাইডলাইন ফলো করতে বলছি আমি তোকে ব্যাপারটা বুঝতে বলছি যে কি করে বিভিন্ন রিয়াকশন দিতে পারে সব রিয়াকশন করিয়ে তোকে আমি অনেক রিয়াকশন করাবো কিন্তু সব রিয়াকশন করিয়ে তোকে আমি নাও পারতে পারি যে ওখানে আসবেই একদম এরকম গ্যারেন্টি কিন্তু হয়তো আয়রনের জায়গায় হয়তো ক্যালসিয়াম বা লেড বা ক্রোমিয়াম এরকম হতে পারে কিন্তু মোরাললেস ব্যাপারটা কিন্তু এরকম থিওরিটিক্যাল আসপেক্টের উপরে বেস করেই কিন্তু মিলে যাবে আরো একটা আমি তোকে দেব যেটা কিনা এসেছিল পরীক্ষায় অনেকে পরীক্ষায় এসছে দেখেছি তো বেরিয়াম পারম্যাঙ্গানেট অ্যাসিডিক মিডিয়ামে অ্যাকচুয়ালি বেরিয়াম পারম্যাঙ্গানেট অ্যাসিডিক মিডিয়ামে কি চেঞ্জ হয় সেটা হচ্ছে Mn+2 তে কনভার্টেড হয় এতে এন ফ্যাক্টরটা বের করতে হবে মানে বেরিয়াম পারম্যাঙ্গানেট অ্যাসিডিক মিডিয়ামে কি চেঞ্জ হয় সেটা একটু জেনে রাখতে হবে এটা একটু ডিফিকাল্ট কোশ্চেন হয়ে গেল কিন্তু আমি তোকে অ্যাসিডিক মিডিয়ামে বেরিয়াম পারম্যাঙ্গানেট থেকে এটা Mn+2 তে চেঞ্জ হয় বেরিয়ামের কোনো চেঞ্জ হয় না বেরিয়াম কিন্তু বেরিয়াম 2+ থাকে তো এর এন ফ্যাক্টর ভেরি ইজি এরকম কোশ্চেন এগুলো এই কম্পাউন্ড গুলো দেখলে হয়তো তুই ঘাবড়ে যাবি কিন্তু এখানে ম্যাঙ্গানিজ +7 আছে এখানে ম্যাঙ্গানিজ +2 আছে তো তুই এন ফ্যাক্টর বের করছিস তুই কি করবি বল তুই এন ফ্যাক্টর যখন বের করবি তখন তুই এটার বাইরে 2 আছে মানে ম্যাঙ্গানিজের ঘাড়েতেও 2 আছে তাহলে 2 দিবি 7 -4 করবি না 4 না কত 2 7 -2 করবি তাহলে 5 × 2 মানে 10 হবে এন ফ্যাক্টর তো দেখ কত ইজি ব্যাপার এইখানে শুধু Mn+2 অ্যাসিডিক মিডিয়ামে হয় এটা জানতে হবে একটা কোশ্চেনে দেখলাম এরকম ধরনের একটা ডায়াগ্রামও করে দেওয়া রয়েছে এরকম একটা ডায়াগ্রাম করে বেরিয়াম +2 MnO4 Mn+2 এরকম গেছে এখান থেকে Mn+2 করে দেওয়া রয়েছে তো সেটাও দিয়েও করতে পারিস কিন্তু বেসিক কনসেপশনটা কিন্তু এরকম তো আমরা
যদি মোর দ্যান ওয়ান অ্যাটমের চেঞ্জও হয় তাহলেও কিন্তু এভাবে বের করতে পারবো। কিন্তু এটাই কি সব? না, এটা জানলেও যে তুই সব বের করতে পারবি, ওখানে সমস্ত কোশ্চেনে অ্যান্সার করতে পারবি, তা কিন্তু নয়। কারণ আরো অন্য সমস্যা আছে। কি সমস্যা আছে আমি তোকে বলছি, তুই আমার কথাটা ভালো করে শোন। বেসিক্যালি আরো একটা ধরনের জিনিসপত্র রয়েছে। কেস 2, কেস 1 অনেকক্ষণ আগে বলেছিলাম, তারপরে প্র্যাকটিস করাচ্ছিলাম। redox reaction in which reactant is converted into different products where the oxidation state of the atoms under consideration are different। মানে একটার থেকে দুটো প্রোডাক্টে যাচ্ছে, কিন্তু সেখানে অক্সিডেশন নাম্বার সেই অর্থে মানে দুটো আলাদা প্রোডাক্টে যাচ্ছে, একটা সিঙ্গেল কম্পাউন্ড থেকে দুটো আলাদা প্রোডাক্টে। আমি তোকে ব্যাপারটা দেখাচ্ছি যে x1 by1 থেকে এখানটায় এতে গেছে, আবার আরেকটাতেও গেছে, আরেকটা কম্পাউন্ডও হয়েছে, কিন্তু দুটোর মধ্যেই এর একই অক্সিডেশন স্টেট দুটোর মধ্যে। x1 y1। আচ্ছা আমি তোকে এক্সাম্পল দেখাই, তাহলে তুই বুঝতে পারবি যে সালফার S8 এটা 0, তো সালফিউরিক অ্যাসিড এর মধ্যেও আছে, এতেও +6, আর সালফার ট্রাইঅক্সাইড এর মধ্যেও আছে, এতেও +6। তো সালফার থেকে সালফিউরিক অ্যাসিড সালফার ট্রাইঅক্সাইড হচ্ছে, কিন্তু এইখানে যে কিউ আর এই কিউবটা কিন্তু কোনো চেঞ্জ নেই। তো এরকম পরিস্থিতিতে তুই আগে যেটা করেছিলি সেভাবেই করবি। যদি বিভিন্ন 2 জায়গায় 3 জায়গায় 4 জায়গায় যদি ওই একই এলিমেন্ট যদি থাকে এবং তাদের অক্সিডেশন নাম্বার যদি একই থাকে, তাহলে এন ফ্যাক্টর বের করার সময় তোকে অন্য ফর্মুলা ইউজ করতে হবে না। তুই এখানে এন ফ্যাক্টর অফ সালফার যদি বের করতে চাস, তাহলে তোকে 8 আর পি মাইনাস কিউ মানে 0 - 6 মানে এখানে 48 করলেই হবে। যদিও এখানে একটা জায়গায় এ আছে, এখানেও আরেকটা জায়গায় আছে, এরকম 10 জায়গায় এ থাকলেও কোনো কিছুই করতে হবে না যদি সব জায়গাতেই এর অক্সিডেশন স্টেট একই থাকে। তুই এখন বলবি আলাদা থাকলে কি করব? বলতেই পারিস, অনেক কিছু তুই বলতে পারিস, সেই জন্যই তো আমি আছি যে অন্য জায়গায় কি থাকলে কি করবি না করবি সব কথাই তো আমি তোকে বলবো। আরো তো অনেক কিছু তুই ভাবতে পারছিস না, এমন কিছু তো ব্যাপার রয়েছে সেরকম। তো আমি বলতে চাইছি যে এখন যে কেস 2 বলে যেটা তুই পড়ছিস, মানে তুই ভালো করে খেয়াল করিসনি, 2A এখানে লেখা রয়েছে। কেস 2A আমি দিয়েছি, 2 এর মধ্যে আবার একটা A দিয়েছি, যেখানে কিনা অক্সিডেশন স্টেট গুলো একই আছে। চল আমি তোকে দেখাই যে এর পরের জিনিসটা, তাহলে দেখবি আরো মজাদার লাগবে। কেস 2B কি, ভালো করে শোন। Here both change in oxidation number should be either oxidation reduction, not in oxidation or other reduction. In such cases মানে এটা পুরোটাই অক্সিডেশন হবে অথবা পুরোটাই রিডাকশন হবে, মানে পি এর চাইতে কিউ বেশি হবে আরো বেশি হবে, অথবা পি এর চাইতে কিউ কম হবে আর কম হবে। একসাথেই অক্সিডেশন রিডাকশন হবে না, সেটা অন্য জিনিস, সেটা ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন, সেরকম হলে আলাদা ব্যাপার। যদি না হয় মানে পি এর চাইতে কিউও বড়, পি এর চাইতে আরও বড়, অথবা পি কিউ এর চাইতে বড় এবং পি আর এর চাইতেও বড়, তবে এই সিচুয়েশনটার কথা বলা হচ্ছে। যদি পি কিউ এর চাইতে বড় কিন্তু আর এর চাইতে ছোট, এমন ফর্মন হলে কিন্তু আলাদা ব্যাপার। সব কথা আমি তোকে বলে নিচ্ছি, পরে তুই বলতে পারবি না যে স্যার ভুলভাল পড়ায়। তো যদি এরকম সিচুয়েশন হয়, তাহলে যদি তুই এটা দেখিস যে x1 নট ইকুয়ালস টু x2 প্লাস x3, মানে এখানে x1 আছে তো, আর x2 আর x3 এই দুটোকে অ্যাড করলে যদি x1 এর সমান না হয়, মানে আমি তোকে বলছি x1 ইজ নট ইকুয়ালস টু x2 প্লাস x3, তখন এই রিয়াকশনটাকে তোকে ব্যালেন্স করতে হবে, ব্যালেন্সড ইকুয়েশন করতে হবে। যে এ
বি সি এসব বসানো হয়েছে, ব্যালেন্স করতে হবে তখন রিয়াকশনটাকে। ব্যালেন্স না করে কিন্তু তুই এটাকে করতে পারবি না। দেখ জটিলতা বাড়ছে কিরকম, আমি তোকে বোঝাচ্ছি। তুই ভাবিস না যে তুই সব শিখে গেছিস এন ফ্যাক্টরে। এন ফ্যাক্টর সব কিছু জানে এরকম কম স্টুডেন্টই আছে যে এন ফ্যাক্টরে সব কিছু বের করতে পারে, অনেক টিচারই জানে না। হ্যাঁ, আমি তো অনেক পড়াশোনা করে এইসব আগের বছরে করেছিলাম, আবার ভুলে গেছি, আবার পড়লাম, আবার ওই বই পড়লাম, ইত্যাদি করলাম। তো এখন ঘটনাটা হচ্ছে যে এগুলো সব কিছু মনে রাখা মানে খুবই একটা আফিল টাস্ক। যদি এরকম হয় যে একটা এলিমেন্টের অক্সিডেশন নাম্বার দু জায়গায় বা তিন জায়গায় এরকম গেছে যেখানে আলাদা আলাদা রয়েছে, তো সেরকম পরিস্থিতিতে ওদের সাফিক্স গুলোকে যদি বাঁ দিকেরটা লেফট হ্যান্ড সাইডে অ্যাড করে যদি ডান দিকের ইকুয়াল না হয়, তাহলে রিয়াকশনটাকে ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স করার পরে এন ফ্যাক্টর যখন আমি বের করব তখন কি হবে না, এ এই যে এ ইন্টু পি এক্স ওয়ান বাঁ দিকেরটা, ডান দিকেরটা মাইনাস করতে হবে বি এই বি কিউ এক্স টু মাইনাস সি আর এক্স থ্রি, তার মড নিয়ে তাকে এ দিয়ে ডিভাইড করতে হবে। মানে লেফট হ্যান্ড সাইডের ওটা তো মোল, পার মোলে করতে গেলে ওটা দিয়ে সবসময় ডিভাইড করতে হবে, তো ওটা দিয়ে ডিভাইড করতে হবে। ডিভাইড করলে তবেই তোর বেরোবে। এই ব্যাপারটা তুই বুঝেছিস না বুঝিসনি? আচ্ছা ঠিক আছে, আমি একটা এক্সাম্পল দিই, পরীক্ষায় এসছে এরকম একটা এক্সাম্পল। আচ্ছা আর একটা জিনিস বলে দিই, তারপরে আমি তোকে এক্সাম্পল দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, সব ভুলিয়ে যাবে তো। কি এক্সাম্পল দিই, আগে এটা বলি। যদি তোর দেখা যায় যে এরকম পি কিউ আর এতে চেঞ্জ হয়েছে, কিন্তু এই এক্স ওয়ান ইকুয়ালস টু এক্স টু প্লাস এক্স থ্রি হয়েছে, এক্স ওয়ান ইকুয়ালস টু এক্স টু প্লাস এক্স থ্রি হয়েছে, then n factor can be calculated without balancing. ব্যালেন্স করার দরকার নেই, এখানে এফ এ গুলো দরকার পড়বে না, তখন শুধু এই এক্স ওয়ান পি ওয়ান মাইনাস এক্স টু কিউ মাইনাস এক্স থ্রি আর করে এই ফর্মুলা দিয়ে বসিয়েই করা যাবে। এক্স টু পি মাইনাস কিউ প্লাস এক্স থ্রি পি মাইনাস আর, এটা দিয়েই তুই করতে পারবি, কোনো অসুবিধার কিছু হবে না, যেখানে একটা এলিমেন্টের দুটো জায়গায় চেঞ্জ হয়েছে। আচ্ছা আমি তোকে একটা দেখাই, আমি তোকে একটা দেখাচ্ছি। ধর FeS2 এখানে সালফার হচ্ছে -1, দুটোর জন্য -2 ছিল, একটার জন্য হচ্ছে -1, তাহলে আয়রন হচ্ছে তোর +2। আচ্ছা সালফার হচ্ছে -1, এখানে হচ্ছে আয়রন +2, সালফার হচ্ছে এখানে +4, সালফার হচ্ছে +4 আর এখানে হচ্ছে সালফার +6। তুই সালফারটাকে দেখ, কারণ আয়রনের কিছু চেঞ্জ হয়নি, আয়রন কিন্তু +2 বাদ হয়ে গেল। সালফার -1 +6 +4, মানে একই এলিমেন্ট ডান দিকে দু জায়গায় আছে কিন্তু তাদের অক্সিডেশন নাম্বার আলাদা। এবারে তুই ভালো করে দেখ, পায়ের কাছে কি আছে, 2 আছে, সালফারের পায়ের কাছে কি আছে, 1 আছে, আর এর পায়ের কাছে কি আছে, 1 আছে। তার মানে তোর এটা x1 ইকুয়ালস টু x1 প্লাস x2 এর কেস, এটার কেস x1 ইকুয়ালস টু x1 প্লাস x2, এটার কেস। তাই তো, এটার কেস। এখন দেখ, তার মানে এই ফর্মুলাটা দিয়ে তুই বের করতে পারবি, কারণ x1 x2 প্লাস x3 এখানে ব্যালেন্স করার দরকার নেই। তো তাহলে n ফ্যাক্টর কি হবে, x2 হচ্ছে কত, 1 ইন্টু p মাইনাস কিউ
-1 মাইনাস কিউ, কিউ হচ্ছে তোর +6, হচ্ছে মড প্লাস x3, x3 সেটাও 1, p মাইনাস r মানে -1 মাইনাস r মানে হচ্ছে 4। হিসাবগুলো একটু দেখে নিবি যদি কোনো ভুলভ্রান্তি আমি করে থাকি। তো এখানে 7 আর এখানে হচ্ছে 415, এটা ঠিকই আছে, 12 আসার কথা, এটা 12 এলো। তো দেখ তুই এটা তুই বুঝতে পারলি কি পারলি না আমাকে বল, এটা তুই বুঝেছিস কি বুঝিসনি? বুঝতে পেরেছিস? কিছু তো বল বাবা, অনেকক্ষণ ধরে বকে যাচ্ছি। কেস 2b বুঝতে পেরেছিস? বল, অসুবিধা হলে আমাকে বল, আমি আবার বলবো, এমন কিছু ব্যাপার নাই, আমার কোনো ক্লান্তি নেই। হ্যাঁ স্যার বলেছে সিজিটা অনেক কষ্ট। আচ্ছা আচ্ছা, আর একটা জিনিস আমি বলি, তুই তো এই কেসটা দেখেছিস। আচ্ছা, এটার আমি একটা এক্সাম্পল দিচ্ছি। এখানে কিন্তু x1 x2 প্লাস x3 এটার ইকুয়াল নয়। ধর আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধর mn প্লাস 7 থেকে mn প্লাস 2 প্লাস mn প্লাস 6, তাহলে এখানে 1 আছে, এখানে 1 আছে, 1 আছে, তাহলে এটা এদিকে বাঁদিকে 1 আছে, ডান দিকে 1 প্লাস 1, তার মানে এটা x1 নট ইকুয়ালস টু x2 প্লাস x3 এই কেসে পড়ছে। তার মানে এটাকে ব্যালেন্স করতে হবে। তো ব্যালেন্স করার জন্য এখানে আমি 3 লাগাবো, এটাতে আমি 2 দিয়ে দেবো, ব্যাস, যে কোনো একটাতে 2 দিয়ে দিলাম, কোনো অসুবিধার কিছু নেই। তবে ফার্স্ট যেটা লোয়ার অক্সিডেশন চার্জটাকে তো ব্যালেন্স করতে হবে। তো চার্জটাকে ব্যালেন্স করার জন্য আমরা যেটা, ও বাকি তো ওয়াটার ফোয়াটার থাকতে পারে, চার্জকে তো ব্যালেন্স করার এখানে তো কোনো ব্যাপার নেই। এখন দেখ যে এন ফ্যাক্টর যদি তুই বের করিস, তাহলে apx মানে 3 into 1 into 7 minus bq x2 b2 into 1 into 2 minus crx3 1 into 1 into 6 whole divided by 3, তাহলে 21 minus 4 minus 6, 21 minus 10 মানে 11 by 3, n factor 11 by 3 হবে এর n ফ্যাক্টরটা। মানে ইকুইভ্যালেন্ট ওয়েট যদি তুই বের করিস এই কম্পাউন্ডটার mn প্লাস 7, তাহলে 3m by 11 এটা হবে।
এটা যদি x1 নট ইকুয়ালস টু x2 প্লাস x3 এটা হয়, তাহলে এন ফ্যাক্টরটা এভাবে বেরোবে, এই ফর্মুলাটা দিয়ে বেরোবে 1b। আর একটা হচ্ছে যে আমি এটার কথা বলেছি, যেটা ইকুয়াল হলে এখানে ইকুয়াল হচ্ছে, এখানে সালফার 2 আছে, এদিকেও 1 1 2 হচ্ছে, তাহলে তোর এটা আসবে। এটা হচ্ছে কেস 2b হলো। এগুলো তোরা বের করবি, আমি তোকে এখন বলবো না অ্যান্সার, আমাকে পাঠাবি, করিস না তো আজকাল হোমওয়ার্ক গুলো কিছুই, যাকে যদি বলিস আমি করে দেব, কিন্তু আমার মনে হয় এগুলো করতে পারবি। এগুলো কি আছে না, এবারে তোকে যখন একটা রুল বলা হয়েছে, রুলের ওপরে বেস করে দেয়া হয়েছে, তখন কিন্তু ব্যাপারটা সোজা হয়ে যায়। কিন্তু যখন তুই কোন রুলে পড়বে, যখন তুই বের করতে যাবি, তখন দেখবি অসুবিধায় পড়বি। তখন অনেকগুলো রুলের মধ্যে কোনো একটা রুল ওটাতে লাগবে কাজে, তো সেটা কিন্তু তোকে ভেবেচিন্তে অ্যাপ্লাই করতে হবে। আমার কথাটা বোঝার চেষ্টা কর। তোকে আমি একটা রুল বলে সেই রুলের ওপরে বেস করে যদি আমি ইকুইভ্যালেন্ট ওয়েট বের করতে দিই বা এন ফ্যাক্টর বের করতে দিই, তোর পক্ষে কাজটা অনেক ইজি হয়, কারণ সেক্ষেত্রে তুই ওটা বুঝতে পারছিস যে কোন ফর্মুলা অ্যাপ্লাই হবে। কিন্তু যখন আমি সব মিলিয়ে ঝুলিয়ে দেব, তখন তোকে খুঁজে বের করতে হবে x1 x2, ভালো করে পড়তে হবে, খুব মাথা খাটিয়ে এটা পড়তে হবে। কারণ আমি একটাই কথা বলছি যে এন ফ্যাক্টর কিন্তু ইজি ব্যাপার নয়, এন ফ্যাক্টরে কিন্তু অনেকটাই বুদ্ধি লাগে করতে গেলে। কারণ এই জিনিসটা তোর ভালো করে আমি কয়েকটা কথা বলছি, তুই আমার কথাটা ভালো করে শোন। আমি তোকে পরের দিনকার কনসেপ্ট অফ ইকুইভ্যালেন্স, নর্মালিটি, পার্টস পার পিপিএম, পার্টস পার মিলিয়ন, হাইড্রোজেন পারঅক্সাইডের স্ট্রেংথ, এই সব জিনিসপত্রগুলো সব নিটের সিলেবাসে রয়েছে, কিন্তু এগুলো কোনোটাই বোর্ডসের সিলেবাসে নেই। তো এই এন ফ্যাক্টর দিয়েই আমরা ওই অঙ্কগুলো করব, ওই সমস্ত জিনিসপত্রগুলো কিন্তু এন ফ্যাক্টর ইউজ করে। ইকুইভ্যালেন্সে এন ফ্যাক্টরের অ্যাপ্লিকেশনটা জরুরি। তুই যদি এইগুলো ফারাক্সে বের করতে পারিস, তাহলে ওই অঙ্ক করতে পারবি, নাহলে কিন্তু ওখানেও কিন্তু নাম্বার কাটা যাবে, কারণ ওরকম জিনিসপত্র অনেকই দেয়। আমি তোকে অঙ্ক দেখাবো, ধরে ধরে দেখিয়ে দেবো যে এই সমস্ত জিনিসপত্রগুলো দিয়েছে। এখানে দেখ কিছু কিছু আমি দিয়েছি তোকে ইকুইভ্যালেন্ট ওয়েট বের করা, কিন্তু তুই করতে গেলে অসুবিধায় পড়ে যাবি। আমি তোকে যে লাস্ট যে কেসটা তোকে বলেছি, যে যদি এরকম হয় যে x1 নট ইকুয়ালস টু x2 প্লাস x3, সেরকম সিচুয়েশনে আমি বলেছি যে ব্যালেন্স করতে হবে, উইদাউট ব্যালেন্সিং এ কিন্তু তুমি রিয়াকশনটা করতে পারবে। এটাই তোকে অনেক প্রবলেম ফেলে দেবে। তুই যখন অঙ্ক করতে যাবি, এরকম ধরনের যে কম্পাউন্ডে রিয়াকশন দেওয়া থাকবে, তা তোকে অনেক সমস্যা ফেলে দেবে, কারণ তুই ব্যালেন্স করতে পারবি না। তুই বলি হ্যাঁ আমি ব্যালেন্স করতে পারবো, পারবি না। এমন ধরনের নাম্বার খাবে যে তুই ইমাজিনই করতে পারবি না, তুই আইডিয়াই করতে পারবি না যে কি তোকে নাম্বার দিয়ে তোকে বিপদে ফেলবে। তুই ভাবতেও পারবি না যে সেটা কিভাবে এত বড় বড় নাম্বার খেতে পারে, কিন্তু অত বড় বড় নাম্বারই খেয়ে যাবে। তো সেই কারণে অনেক সময়তেই তুই দেখবি প্রবলেম ফেস করতে পারিস আমার কথা না শুনলে। আমি তোকে বলে দেবো যে ব্যালেন্সটা না করেও তুই নিটের কোশ্চেন কিভাবে তুই সলভ করে বেরিয়ে চলে যেতে পারিস। কায়দা আছে কিছু, সেই কায়দা দিয়ে কিন্তু ব্যালেন্সের নাম্বারটাকে বের করে নেওয়া যায়।
ওই কোশ্চেনের মধ্যেই এমন ইনফরমেশন থাকে সেটা দিয়ে। কিন্তু সে ব্যাপারটাও যে খুব সোজা এরকম নয়, যখন তখন ফাটাকসে করে ফেলবি এরকম নয়। আমি তোকে একটা জিনিস বলি, এখনো পর্যন্ত আমি তোকে সবসময় বলেছি যে একটা অক্সিডেশন নাম্বার সেটা বাড়ছে অথবা কমছে, বাড়ছে কমছে একসাথে আমি তোকে বলিনি। বাড়ছে কমছে একসাথে যে রিয়াকশন হয় তাকে বলে ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন। সবসময় আমি দেখিয়েছি হয় শুধু কমেছে না হয় শুধু বেড়েছে, কন্ডিশনের মধ্যেই আমি ওটা রেখে দিয়েছিলাম। কিন্তু এমন কিছু কিছু রিয়াকশন রয়েছে, এখানে তুই দেখতে পাচ্ছিস Cl2 থেকে Cl মাইনাস, ClO3 মাইনাস, 0 থেকে -1 হয়েছে, +5 হয়েছে, একটা কমেছে একটা বেড়েছে। তো এগুলোতে সব বেড়েছে কমেছে। এই রিয়াকশনে তুই বের করতে পারবি না, এন ফ্যাক্টর বের করতে পারবি না, তুই জানিস না। তো কেস 4-এ চলে এলাম, যেখানে এন ফ্যাক্টর বের করার সময় তোকে কি করতে হবে না, তোকে নতুন একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। এন ফ্যাক্টর হবে n1 ইন্টু n2, এন ফ্যাক্টর হবে n1 ইন্টু n2 বাই n1 প্লাস n2। এখন তুই বলবি n1 n2 আবার কোথা থেকে এলো? এতক্ষণ ধরে তো x1 x2 এইসব দেখছিলাম, pq এইসব দেখছিলাম, এখানে আবার আরেকটা কি নতুন কিছু দিচ্ছেন? না, নতুন কিছু না, খুবই সোজা ব্যাপার, খুব ইজি ব্যাপার। আমি তোকে লিখে দেব, আমি তোকে বলে দেব, তুই পড়বি, সঙ্গে সঙ্গে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে, এমন কিছু সমস্যা হবে না। তো আমি তোকে বলছি যে n1 এবং n2 ব্যাপারটা কি, তুই ভালো করে শোন। সেটা হচ্ছে যে n1 হচ্ছে কি না, n ফ্যাক্টর ফর অক্সিডেশন রিয়াকশন অনলি, ignoring that reduction of the same species is also occurring। মানে আমাকে ধরে নিতে হবে যার অক্সিডেশন হচ্ছে তার একসাথে সাথেই রিডাকশনও হতে পারে। where the n1 হচ্ছে n factor for oxidation reaction only, ignoring that reduction of the same species is also occurring। মানে ওর ওই স্পিসিসটার কোনো রিডাকশন হচ্ছে না, শুধুমাত্র অক্সিডেশনই হচ্ছে, ধরে নিয়ে তোকে n1টা বের করতে হবে। আর n2 হচ্ছে কি না, ওর শুধু রিডাকশন হচ্ছে, ধরে অ্যাকচুয়ালি অক্সিডেশন রিডাকশন দুটোই হচ্ছে। কথাটা বোঝার চেষ্টা কর। ধর তোর কাছে Cl2 থেকে Cl মাইনাস হচ্ছে, ClO3 মাইনাস হচ্ছে, তো এটা 0, এখানে -1, এখানে +5, তার মানে এখান থেকে এটা শুধু রিডাকশন হয়েছে, আর এখান থেকেই এটা রিডাকশন হয়েছে, এটা অক্সিডেশন হয়েছে। কিন্তু তোর ক্লোরিনের একবার n1 বের করতে হবে, একবার n2 বের করতে হবে। ক্লোরিনের যখন n1 বের করবি তখন ধরে নিতে হবে যে ওর কোনো অক্সিডেশন রিডাকশন হয়নি। আবার n2 যখন বের করবি তখন ধরে নিতে হবে ওর কোনো অক্সিডেশন হয়নি। এরকম মনে মনে ধরে, ইগনোর করতে হবে, মনে মনে ধরে নিতে হবে। ধরে নিলে তবেই তুই এটা বের করতে পারবি, এটাই হচ্ছে এটার নিয়ম। আমি তোকে দেখাচ্ছি, তুই শোন, আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। ধর I2 থেকে IO3 মাইনাস আর I মাইনাস, তো এটা 0 আর এটা হচ্ছে +5, এটা -1। তাহলে এখানে এই n ফ্যাক্টর কত হবে? n ফ্যাক্টর দেখ 2, তুই যেরকম বের করেছিস আয়োডিন থেকে এটা অক্সিডেশনটা শুধু বের করবি, -1 এর দিকে যাবি না, তুই একটাই বের করবি, একটা চেঞ্জই বের করবি। তাহলে 0 - 5, তাহলে কত? 10। n ফ্যাক্টর মানে n1টা বেরোলো 10,
এবার তুই যদি N2 বের করতে যাস তাহলে কিরকম পাবে, N2 বের করতে যাস তাহলে কিরকম পাবে, N2 দেখ I2 থেকে I মাইনাস, এবার এখানে 2, এটা 0, এটা -1, তাহলে 2 থেকে এটা হচ্ছে তোর -1, তাহলে 0 মাইনাস -1 -1, তাহলে এটা হচ্ছে, মানে ভুল করেছি কেন, N2 equals to হ্যাঁ N2 equals to 2, না ঠিকই আছে, N2 equals to 2, N2 equals to 2, তাহলে n ফ্যাক্টরটা কত হবে, N1 into N2 by N1 plus N2, তাহলে 10 into 2 ডিভাইডেড বাই 10 প্লাস 2, মানে 20/12, মানে তোর 5 4 20 3 4 5/3। এবার একটা কথা আমি তোকে শেষে বলবো, এইখানে যে তুই এই 10টা ইলেকট্রন এইসব দেখতে পাচ্ছিস, তুই যদি না এই ফর্মুলাগুলো ইউজ করিস তাহলে তুই আয়ন ইলেকট্রন মেথড তোকে অ্যাপ্লাই করতে হবে ইলেকট্রন জানার জন্য। তার বদলে আমি যে তোকে টেকনিক বললাম এই ফর্মুলা দিয়ে তোকে বের করতে হবে। তুই বল যে এটা বুঝতে পারলি কিনা, ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন বুঝতে পারলি কিনা। বুঝেছিস? ঠিক আছে, একটাই লাস্ট, আমি একটু জানি অনেক কষ্ট পাচ্ছিস, তো আমরা একটা কাজ করছি, এই রিয়াকশনটায় এই যে সেকেন্ড যে রিয়াকশনটা আছে P4 থেকে PH3 প্লাস H2PO2, P4 থেকে, লেখা বেঁকে যাচ্ছে, P4 থেকে PH3 প্লাস H2PO2 মাইনাস, তাহলে P4 এটা 0, প্রথমে N1 তুই বের করবি, তাহলে কি, এটা -3 আর অক্সিজেন হচ্ছে -4, তাহলে 2 প্লাস x -4 equals to -1, তাহলে x equals to -1 plus 4 -2, তার মানে +1, তার মানে এখানটা +1 আছে। তো N1 4 into 0 -3 মানে +3, মানে N1 এর ভ্যালু হচ্ছে 12, N2 4 into 0 -1 মানে হচ্ছে 4, তাহলে n ফ্যাক্টর হলো
n1 into n2 4 into 12 by n1 plus n2 16 4 48 16 3। এবারে বল বুঝেছিস না বুঝিসনি? এটা হচ্ছে ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন, এগুলো সবই ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন। সিম্পল ব্যাপার, বুঝতে পেরেছিস? ভেরি গুড। তো ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন, এখানে ফর্মুলা লেখা রয়েছে কিভাবে বের করতে হবে, আমি তোকে বললাম ইচ অ্যান্ড এভরিথিং। লাস্ট যে রিয়াকশনটা আমি বলবো তোকে, ডিসপ্লেসমেন্ট রিয়াকশন, মানে একটা পার্ট একটা থেকে সরে গেছে, ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। চার্জ ডিসপ্লেস ডিভাইড বাই মোলস। তো ডিসপ্লেসমেন্ট রিয়াকশন এটাও দিয়েছে, আমি দেখেছি ডিসপ্লেসমেন্ট রিয়াকশন এটাও পরীক্ষায় এসেছে। তো দেখ আমি একটা রিয়াকশন তোকে দেখাচ্ছি, এখানে কত চার্জ ডিসপ্লেসড হয়েছে তুই ভালো করে দেখ। পটাশিয়ামের হচ্ছে +1 করে চার্জ, পটাশিয়ামের +1 করে চার্জ। তো 3 ইন্টু এখানে 4, তার মানে 12 এতখানি 12 পজিটিভ চার্জ সেটা ডিসপ্লেসড হয়েছে, এতটা পজিটিভ চার্জ ডিসপ্লেসড হয়েছে। কারণ ডান দিকে পটাশিয়ামটা নেই, ডান দিকে রাইট হ্যান্ড সাইডে পটাশিয়ামটা নেই। তো যদি তুই পটাশিয়াম ফেরোসায়ানাইডের এন ফ্যাক্টর বের করিস তাহলে এখানে পটাশিয়াম এখানে নেই, ডিসপ্লেসড হয়েছে, এই যে আয়রন চলে এসছে। তো ডিসপ্লেসড হলে এন ফ্যাক্টর হচ্ছে চার্জ ডিসপ্লেসড বাই মোলস। তাহলে পটাশিয়াম ফেরোসায়ানাইডে K4Fe(CN6) চার্জ ডিসপ্লেসড কত না 12, কারণ 3 into 14 মানে পজিটিভ চার্জ, এটা 12 ডিসপ্লেসড হয়েছে, ডিভাইড বাই মোল কত আছে 3, তার মানে এর এন ফ্যাক্টর বেরোবে 4। এর ক্ষেত্রে এন ফ্যাক্টর বেরোবে কত না চার্জ ডিসপ্লেসড, একই ব্যাপার 12 ডিভাইড বাই 4 মানে এর বেরোবে 3। হ্যাঁ, তো এভাবে এন ফ্যাক্টর তুই বের করতে পারিস। ডিসপ্লেসমেন্ট রিয়াকশন মানে একটা জায়গায় একটা মেটাল চলে গেছে, তার জায়গায় অন্য কিছু চলে এসছে, ডিসপ্লেসড হয়েছে চার্জের, সেখান থেকে তুই বের করতে পারিস কতটা চার্জের ডিসপ্লেসমেন্ট হয়েছে। তো আমি এত কিছু বললাম এন ফ্যাক্টর, অনেকক্ষণ ধরে আমি সব এন ফ্যাক্টর যত রকমের আছে সব রকমেরই আমি বলেছি, দেখতেই পাচ্ছিস যে চার্জ ডিসপ্লেস বাই এগুলো সবই বলেছি। তো এন ফ্যাক্টর আমি বললাম যে কোনো রিয়াকশানের তুই বের করতে পারবি। এখন বিভিন্ন রিয়াকশানে এগুলো সব দেওয়া রয়েছে, এগুলো এন ফ্যাক্টর এর 3 এর 10 বের করে দেখবি এন ফ্যাক্টর এগুলো আছে, বিভিন্ন কম্পাউন্ডে চেঞ্জ হয়ে এন ফ্যাক্টরটা কি হয় ইত্যাদি দেওয়া রয়েছে। তো এখানে কিছু প্রশ্ন দেওয়া রয়েছে, এই প্রশ্নটা তো করেইছি, সেই প্রশ্নটা তো আমরা করিয়েইছি, প্লাস আরো কিছু এরকম যেরকম একটা প্রশ্ন দেওয়া রয়েছে, এটা ট্রাই করবি, এটা একটু হার্ড টাইপের, কিন্তু তুই ট্রাই করে দেখবি, আমি বলছি না যে বাধ্যবাধকতা আছে, কিন্তু এন ফ্যাক্টরের ওপরেই কোশ্চেন, এন ফ্যাক্টরের ওপরেই এই কোশ্চেন দেওয়া রয়েছে। এখানেও এন ফ্যাক্টর বের করাতে দেওয়া রয়েছে, আন্ডারলাইন কম্পাউন্ডগুলো রয়েছে এন ফ্যাক্টর, এটা পারবি তুই, এটা ইজি টাইপের এটা আছে, এটা পারবি। এরপরে আমি ব্যালেন্সিং এর শর্টকাট মেথড তোকে শেখাবো পরের দিনকার, কারণ আমাদের অঙ্ক করতে গেলে ব্যালেন্সিং এর শর্টকাট মেথডটা লাগবে। তো এই পর্যন্ত আমি তোকে স্লাইড পাঠাবো।
এখানে অনেক কিছু আছে, ভালো করে তুই পড়ে দেখবি, অনেক কনসেপশনের বিষয় রয়েছে, একটা দুটো প্রশ্ন শেষের দিকে হার্ড কোশ্চেন একটা দুটো রয়েছে, তো সেটা কর। আমি পরের দিনকার খুব গুরুত্বপূর্ণ ক্লাস, যে আমি ব্যালেন্স করা এর শর্টকাট আয়ন ইলেকট্রন মেথড বা অক্সিডেশন নাম্বার মেথডের ইজিয়েস্ট টেকনিক, সেটা তো অবশ্যই, প্লাস কনসেপ্ট অফ ইকুইভ্যালেন্স, নর্মালিটি, মোলারিটির অঙ্ক, এই সমস্তগুলো নিয়ে আমরা পরপর ক্লাস করব। এখন আমরা ভলিউমেট্রিক অ্যানালিসিসের দিকেই করব ক্লাস। ওকে, এই পর্যন্ত থাকলো। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ভালো করে মন দিয়ে পড়াশোনা করো, সাবধানে থাকো। এই পর্যন্ত থাকলো। ওকে, থ্যাংক ইউ, গুড নাইট।